আচ্ছা অঞ্জন, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমার ভিডিওটা অন করো। বেশ, তুমি ওই পিপিটিটা যেটা দিলাম সেটাই করছো তো? হ্যাঁ, ওটাই করব। আচ্ছা বেশ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি স্টার্ট করো। একটু জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে। আর আমি কি বলছে, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। ভাস্কর, বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আপাতত একটুখানি থাকছি, তারপর আমি তোমাকে হোস্ট ট্রান্সফার করে দেবো। তুমি স্টার্ট করে দাও, আমি চললাম। শেয়ার স্ক্রিন যে দাদা করা যাচ্ছে না। ও হ্যাঁ, এক সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা, ইয়েটাও করতে পারতাম, ফেসবুকটা। এক সেকেন্ড। এখানে ক্লাস চলছে। আচ্ছা উদ্দীপন, ওখানে স্টার্ট হয়েছে, একটু বলো তো। হ্যাঁ, নোটিফিকেশন এলো। বেশ, ঠিক আছে। আরেকটা কি যেন বললে, ওই শেয়ার স্ক্রিন এখন শেয়ারটা। করতে পারছো, দেখো তো। হ্যাঁ, পারছি পারছি। হুম, ঠিক আছে, চল। ও ম্যাটারটা দুবার চলে এলো কি করে? আচ্ছা, একটা আমি লিখেছি, একটা হয়তো তুমি। একটা আমি লিখেছি। বেশ, এখান থেকে তুমি ওই অ্যানিমেশনও স্টার্ট করতে পারো। আহ, তুমি আগে উপরে ওই এনেবল এডিটিংটাই করো। এই দেখো, জাস্ট আমাদের লোগোর উপরেই আছে না এনেবল এডিটিং বলে। হুম হুম। হ্যাঁ, ওটাই ক্লিক করো। হ্যাঁ বেশ, এবারে মোটামুটি তোমার ওই অ্যানিমেশন, এই উপরে দেখো ট্রানজিশন অ্যানিমেশন যেখানে আছে, ওইখান থেকে তুমি অ্যানিমেশন করে স্টার্ট করে দাও। আর তোমার এইটাকে সাইডে করে দেবে, ঠিক আছে, বাঁ দিকে করে দেবে বাঁদিকে উইন্ডোটা। করে দিয়েছি। আচ্ছা ব্যাস, তাহলে কোনো অ্যানিমেশন অসুবিধা নেই। মোডে করে দিলাম এটা। তোমার ওই সরি, স্লাইড শো। আচ্ছা আচ্ছা। হুম, করলাম। ব্যাস, এবারে ফ্রম বিগিনিং স্টার্ট করে দাও এখানটায় ক্লিক করে, একদম প্রথমে। একদম প্রথমে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঢাকা পড়ে গেছে। বেশ, আমি তাহলে চললাম, তুমি করো ক্লাস। কিসের আওয়াজ আসছে? কোনো অসুবিধা হচ্ছে অঞ্জন? বুঝতে পারছি না, কি হলো এটা আবার।
শেয়ার স্ক্রিন কি অফ হয়ে গেল? শেয়ার স্ক্রিনটা এক্ষুনি একবার অফ হয়ে গেছিল। আচ্ছা, তুমি কি হোস্ট করলে নাকি আমায়? না আমি করিনি। আচ্ছা, কি ব্যাপার? এখানে কি স্লাইড স্ক্রল করা যাচ্ছে না? এই একটা সমস্যা হচ্ছে। না, স্লাইড স্ক্রল করা যাচ্ছে না দা। তাহলে তুমি এখান থেকে ওই এক্সিট হয়ে যাও, এসকেপ ক্লিক করে একদম। এসকেপ করো তুমি, কিবোর্ডে দেখো একদম বাঁ দিকে, উপরে বাঁ দিকে আছে হ্যাঁ, এসকেপ এসকেপ কি। তো আমি করছি, কিন্তু হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ, এইবারে তুমি স্লাইডটা মানে পিপিটি যেটা আছে সেটাকে তুমি দরকার হলে বন্ধ করে আবার একবার চালু করো। আর স্লাইড শো করার দরকার নেই, তুমি নর্মাল যেরকম খুলছে সেরকম ভাবেই করাও, অসুবিধা হচ্ছে না হলে। এই হ্যাঁ, প্রবলেমটা আমিও ফেস করেছি। ঠিক আছে, এইরকম করেই করা, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সবাই আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, একটু রেসপন্স করবে সবাই। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা দেখো, আজকে জেনারেল সায়েন্সের প্রথম ক্লাস। আমি অঞ্জন চৌধুরী। আমি তোমাদের চেষ্টাতে ফিজিক্স আর কেমিস্ট্রি পার্টটা পড়াবো। তো কেউ একটু রেসপন্স করবে যে কে কে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো? আমি স্যার আছি। স্যার আমি আমি আছি, স্যার। রূপালী। আমি আছি আমি আমি আছি। আছি স্যার। স্যার আমি আছি, স্যার। সমীরণ। স্যার আমি আমি আছি অভিজিৎ বেরা। আচ্ছা, আমি তোমাদের আছি, একটা কথা আমি প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস ক্লিয়ার করার জন্য সবারই যে একটা ব্যাপার থাকে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে জেনারেল সায়েন্সের পার্টটা হয় না, হয়, আদারওয়াইজ হয় না। এটা কিন্তু পুরো একটা মিথ। এটাকে আমরা এমন ভাবে পড়বো যাতে পুরো বিষয়টাই সবারই কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়। একদম ম্যাঙ্গো পিপলের ভাষায় আমি বোঝাবো। আম আদমি যেরকম ভাবে কথা বলে, আমাদের চারপাশের যে ন্যাচারাল জিনিসপত্র সেগুলোকেই সায়েন্সের আকারে আমাদেরকে এখানে পড়তে হবে। সুতরাং একটা জিনিস তোমরা সবাই করবে, সেটা হচ্ছে যে যে জায়গাটাই বুঝতে পারবে না সেটা আমাকে একটু করে বলবে, ঠিক আছে? ওকে স্যার। নতুন ওকে স্যার। ম্যাঙ্গো পিপল। ওকে স্যার। ওকে স্যার। ওকে, অনেক কিছু নতুন শিখতে পারবে, কোনো চিন্তা নেই। তো প্রথমেই যেটা আজকে আমরা পড়বো কেমিস্ট্রি চ্যাপ্টার অ্যাবাউট ম্যাটার। দেখো, আমাদের যদি আমরা দেখি যে আমাদের এই প্রকৃতি অনেক দিনের, কিন্তু প্রকৃতি নিয়ে যারা কথা বলতো বা পড়াশোনা করতো তাদেরকে আগেকার দিনে, মানে বহু পুরনো, আর্যভট্টেরও আগে আমি কথা বলছি, মানে বিফোর ক্রাইস্টেরও প্রায় 500-600 বিফোর ক্রাইস্টের সময়কার কথা। তখন যারা প্রকৃতির এই বিভিন্ন কারণ খুঁজতে যেত তাদেরকে বলা হতো ন্যাচারাল ফিলোসফার। তো এই ন্যাচারাল ফিলোসফারদের যে ব্যাপারটা, এটা পরবর্তীকালে চলে আসে সায়েন্টিস্ট। তাহলে সায়েন্সটা কিন্তু ফিলোসফির পরেই এসছে। আগে দার্শনিক কথাটা তুমি দেখবে, যেমন আমরা যদি প্লেটোর কথা বলি বা আদার্সদের কথা বলি, তাদের কথার আগে আমরা দার্শনিক দেখব, কিন্তু তারাও কিন্তু সায়েন্স নিয়েই কথা বলতো। তো সেই জন্য আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে প্রকৃতির মধ্যে আমাদের চারদিকে যে জিনিসগুলো আছে তার অ্যানালিটিক্যাল যে পার্টটা, সেটাকেই আমরা সাধারণত সায়েন্স বলে ধরবো। আমরা যে জিনিসগুলো এখানে পড়বো প্রত্যেকটাই কিন্তু আমরা এভরিডে লাইফে এক্সপিরিয়েন্স করে থাকি। এমন কিছু না যে একদমই নতুন জিনিস বা ইনভেন্টিভ কিছু, ওরকম একদমই না। আমরা প্রত্যেকটা জিনিস এভরিডে লাইফে ইনভেন্ট করে থাকি বা দেখে থাকি, সেটাকেই আমরা তার পেছনের প্রকৃত কারণগুলো জানবো। আজকে আমাদের প্রথমে যেটা পড়ানো সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার হচ্ছে ম্যাটার। ম্যাটার বা পদার্থ, এটা কি হয়, আমরা আমাদের চারপাশে বিভিন্ন জিনিস দেখতে পাই। যেমন ধরো কাঠ, ইট, পাথর, লোহা সবকিছুকেই দেখতে পাই। এবার এগুলোকে যখন আমাদের জানতে হয় তখন আমরা জানবার একটা জিনিসই চেষ্টা করি। যখন ধরো বাচ্চা ছেলেকে কোনো খেলনা এনে দেওয়া হয়,
তখন একটা কথা তোমরা দেখবে বা একটা জিনিস এক্সপিরিয়েন্স করে থাকবে যে সে আগে দেখতে চায় যে তার ভেতরে কি আছে, সেই জন্য কয়েকদিনের মধ্যে সে সেটাকে ভেঙে ফেলে। আমাদেরও কিন্তু ইচ্ছেটা এই ধরনেরই। আমরা কি করি, আমরা জানতে চাই যে ধরো একটা ইটের টুকরো পড়ে আছে, তার ভেতরে কি আছে। এই জানতে জানতে আমরা প্রথমে 1803 সালে স্যার জন ডাল্টন তিনি কি প্রপোজ করেন, তিনি করেন যে প্রথম পরমাণুবাদ বা ম্যাটারের ভেতরের কোনো একটা জিনিস নিয়ে কথা বলেন। তো ম্যাটারকে যখন ভাঙেন তখন তিনি বলেন যে কোনো একটা পদার্থ সেটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। এবার এই পরমাণুকে কিন্তু তিনি অবিভাজ্য এবং নিরেট কথাটা বলেছিলেন, যে পরমাণুকে আর ভাঙা সম্ভব না। তো এটা পরবর্তীকালে অনেক বারবারই অনেক বিজ্ঞানীরা প্রমাণ করে গেছেন, বা মডার্ন থিওরি যেগুলো সেটা অনুযায়ী পরমাণুর ভেতরেও অনেক জিনিস এসছে। যেমন তোমরা পরবর্তীকালে অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়াবো সেখানে দেখতে পাবে সেখানে ইলেকট্রনস আছে, প্রোটনস আছে, নিউট্রনস আছে, লেপটনস আছে, কোয়ার্কস আছে, অনেক জিনিস আছে। অত আমাদেরকে ভাবতে হবে না। তো আমাদেরকে এখানে যেটা প্রথমেই পড়তে হবে সেটা হচ্ছে যে ম্যাটারের মধ্যে প্রথমে কি ধরনের হতে পারে। দেখো ম্যাটার কি, আমরা যদি এখানে দেখি স্লাইডে, ফার্স্ট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাটার ইন এনি ফিজিক্যাল স্টেট ইজ কম্পোজড অফ স্মলার পার্টিকেলস সাচ এজ অ্যাটম, মলিকিউলস অর আয়নস। তার মানে কি, কোন একটা পদার্থকে যদি আমরা এলিমেন্টারি ভাঙি তাহলে আমরা যেটা পাবো তার মধ্যে তিন ধরনের জিনিস পেতে পারি। নাম্বার 1 অ্যাটম বা পরমাণু, নাম্বার 2 মলিকিউলস বা অণু, আর নাম্বার 3 হচ্ছে আয়নস। তো প্রথমে দেখি অ্যাটম কি। অ্যাটম হচ্ছে the smallest unit of an element which may or may not have an independent existence। তার মানে কি, মানে ধরো এই ডান দিকে দেখো স্লাইডে করে দেওয়া আছে কোনগুলো অ্যাটম। যাদের একটু বেসিক নলেজ আছে তারা দেখতে পাবে HO, Mg এগুলোর ব্যাপারে তোমরা জানো, হাইড্রোজেন, অক্সিজেন আর আদার্স। তো এগুলোকে আমরা বলবো অ্যাটম। অ্যাটম সবসময় যে একাই সবকিছু করে দিতে পারবে সেরকম না, বা একটা স্টেবল স্ট্রাকচার পাবে সেরকম না, ও কিন্তু অন্যান্য মলিকিউলস বা আদার্স জিনিস গঠন করতে সাহায্য করবে। নেক্সট 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মলিকিউল, দ্য স্মলেস্ট ইউনিট অফ এ পিওর সাবস্টেন্স হুইচ অলওয়েজ এক্সিস্টস ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ক্যান রিটেন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্যাট সাবস্টেন্স। দেখো আমরা তো জলের সংকেতটা মোরলেস সবাই জানি, জল মানে H2O, তাই না? এবার এখানে আমরা কি দেখতে পাই যে এইচটা আমরা জানি, এইচটা হচ্ছে একটা অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, আর ওটা কি, ওটা হচ্ছে একটা অক্সিজেন অ্যাটম। এবার ওই অ্যাটম গুলো নিজেদের মধ্যে নির্দিষ্ট প্রপোর্শনে সজ্জিত হয়ে তৈরি করে একটা মলিকিউল। একটা মলিকিউল কিন্তু অ্যাটমের থেকে অনেক স্টেবল একটা স্ট্রাকচার। তার ফলে দেখো আমরা H2O পাই, একটা O দেখতে পাচ্ছি আমরা, আর তার দুধারে দুটো H। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, অ্যাটম আমাদের বেসিক যে জিনিসটা আমাদেরকে প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে অ্যাটম দিয়েই কিন্তু মলিকিউল তৈরি করা হয়। অ্যাটমরা নিজেদের মধ্যে সঠিকভাবে বিন্যস্ত হয়ে কিন্তু আমাদেরকে মলিকিউলের কনসেপ্টটা দেয়, আর অ্যাটম অপেক্ষা মলিকিউল কিন্তু অনেক বেশি স্টেবল। 3 নম্বরে আসছি, দ্যাট ইজ আয়ন্স। Atoms or groups of atoms having a charge positive or negative are called ions। তাহলে আয়ন্স জিনিসটা কি হলো, ধরো আমি জল H2O কে ধরেই বোঝাচ্ছি, গোটাটাই যখন হাইড্রোজেন আর অক্সিজেনে ছড়াছড়ি তখন H2O কে ধরেই বোঝাচ্ছি। জলকে আমি যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই, H প্লাস প্লাস OH মাইনাস, পাই না? তো H প্লাস আর OH মাইনাস তুমি এখন এখানে দেখতে পাচ্ছ যে দাদা তুমি ওপরে অ্যাটম লিখেছো, অ্যাটমের ওপরে তো কোনো চার্জ নেই, ও অক্সিজেন লিখেছো তার উপরে তো কোনো চার্জ নেই, কিন্তু জলকে যখন আমরা ভাঙছি বা হাইড্রোলিসিস করছি তখন আমরা পাচ্ছি H প্লাস OH মাইনাস, তার মানে সেখানে চার্জড অ্যাটম পাচ্ছি। সো এই চার্জড অ্যাটমকেই কিন্তু সাধারণত বলা হবে আয়ন্স। ঠিক আছে, যাদের পজিটিভলি চার্জ হবে তাদেরকে বলবো আমরা ক্যাটায়ন, আর যারা নেগেটিভলি চার্জ হবে তাদেরকে বলবো আমরা অ্যানায়ন। বুঝতে পারা গেছে? তাহলে অ্যাটম, মলিকিউলস এন্ড আয়ন্স এর কনসেপ্টটা। অ্যাটম কি, একদম বেসিক বিল্ডিং ব্লক। আমি আর অ্যাটমের ভেতরে এখন ঢুকবো না, অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়াবো তখন সেখানে ইলেকট্রন, ক্লাউডস এন্ড আদার সমস্ত কিছু আমি এক্সপ্লেন করব কি হয়। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ম্যাটারের মধ্যে সবথেকে বড় বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে অ্যাটম। সেই অ্যাটমরা একে অপরের সাথে সুসজ্জিত হয়ে তৈরি করে মলিকিউল। আর অ্যাটমকে যখন কোনো চার্জ নিয়ে নেয়, অ্যাটম সাধারণভাবে কি হয়, সাধারণভাবে আমরা দেখো যেটুকু 7-8-এও পড়ে এসেছি যে অ্যাটমের একটা নিউক্লিয়াস থাকে, সেখানে থাকে প্রোটনস এন্ড নিউট্রনস, আর তার চারদিকে থাকে ইলেকট্রন সেলে ইলেকট্রনস, তাই তো? এবার আমরা আরো একটা জিনিস জেনে গেছি যে নিউট্রন জিনিসটা কিন্তু নিউট্রাল, মানে ওর কোনো ইলেকট্রিক্যাল চার্জ নেই।
আর প্রোটন যটা থাকে তটাই ইলেকট্রন থাকে। তার মানে কি, যদি প্রোটন 5টা থাকে তাহলে +5, ইলেকট্রন মাইনাস, ইলেকট্রনও 5টা থাকে তাহলে -5, প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রনের চার্জ মাইনাস, তাহলে +5 আর -5 কেটে গেল 0, তাহলে অ্যাটম হয়ে গেল ইলেকট্রিক্যালি নিউট্রাল। ঠিক আছে, এবারে ধরো একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তখন কি হলো? তখন সেখানে প্রোটন হয়ে গেল 5টা আর ইলেকট্রন হয়ে গেল 4টে, তাই না? তাহলে সেটা হয়ে গেল পজিটিভলি চার্জ। তাহলে +5 আর -4 হলে +1, পজিটিভলি চার্জ। দ্যাট ইজ ওটা কাজ করতে থাকলো তখন, আর অ্যাটম হিসেবে না, আয়ন হিসেবে। তখন সেটাকে আমরা বলছি যে যখন প্রোটনের সংখ্যা বেশি হবে ইলেকট্রনের থেকে, তখন সেটাকে আমরা বলবো ক্যাটায়ন। আবার যদি ধরো প্রোটন 5টাই আছে আর ইলেকট্রন সেখানে 6টা হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? +5 আর -6, সেক্ষেত্রে তাহলে টোটাল চার্জটা হয়ে গেল -1। সেক্ষেত্রে আমরা কি করছি, সেটা সেই অ্যাটমটা তখন নেগেটিভলি চার্জড হয়ে গেল, যেহেতু ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে গেল, তখন সেটাকে আমরা বলবো অ্যানায়ন। বুঝতে পারলে প্রত্যেকে? একদম ডান তো? কারোর কোথাও কিচ্ছু আটকালে জাস্ট আমাকে একবার বলবে, ঠিক আছে? একদম পাতি বাংলা ভাষায় গোটাটাই পড়াবো, কোনো রকম কোনো কিচ্ছু অ্যাভয়েডিং হবে না। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। স্যার বলো। বলছেন স্যার H2 ওটা যখন হাইড্রোলাইজ হচ্ছে H++ OH মাইনাসে, হুম, তাহলে ওটা H+টা হচ্ছে ক্যাটায়ন আর OH মাইনাসটা হচ্ছে অ্যানায়ন, তাই তো? এক্স্যাক্টলি একদম সঠিক ধরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই? হুম। আমাকে দাদা বলবে, কোনো অসুবিধা নেই। তো এবার আসছি ক্লাসিফিকেশন অফ ম্যাটার। দেখো, আমরা কোনো জিনিসের যখনই ক্লাসিফিকেশন করি আমরা দুভাগে করি। ধরো আমি একটা মানুষ দেখলাম, আমি একটা, একদম সবাই বুঝবে ব্যাপারটা, মানুষ দেখে আমি প্রথমেই দূর থেকে যখন দেখলাম, তাকে যখন পরিচয় আমি করলাম না, তখন ওকে আমি দেখে বাইরের অ্যাপিয়ারেন্স থেকে বলতে পারি কে ছেলে কে মেয়ে, তাই না? এটাকে বলা হয় তার ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম। তার বাইরে দেখে আমরা যেরকম ভাবে চিনি সেটাকে বলি আমরা তার ভৌত ধর্ম। আর তার সঙ্গে যখন মিশতে লাগি তখন বুঝতে পারি মানুষটা আসলে কিরকম। দ্যাট ইজ হিজ অর হার কেমিক্যাল প্রপার্টি, দ্যাট ইজ রাসায়নিক ধর্ম। ঠিক আছে, তাহলে ভৌত ধর্ম আমরা কি বাইরে থেকে দেখে তার মানে মোটামুটি ভাবে তার স্ট্রাকচার দেখে আমরা যা আইডিয়া করতে পারি, দ্যাট ইজ হিজ অর হার ফিজিক্যাল প্রপার্টি। আর তার ভেতরে তার সঙ্গে যখন মিশি তখন তার আচরণটা বুঝতে পারি। এবার সে ভালো মানুষ না খারাপ মানুষ তারপর আমাদেরকে জাজ করে নিতে হয়, দ্যাট ইজ হিজ অর হার কেমিক্যাল প্রপার্টি। এবার ম্যাটারকে আমরা যখন বাইরে থেকে দেখি তখন ম্যাটারকে আমরা 3 ভাগে দেখি। কি কি 3 ভাগ? নাম্বার 1 সলিডস, নাম্বার 2 লিকুইডস, নাম্বার 3 গ্যাসেস। ঠিক আছে, দেখো প্রত্যেকটা বস্তুকেই কিন্তু তোমরা এই 3 ভাগে ভাগ করে ফেলতে পারবে। ধরো একটা শক্ত পাথরের পাথর পড়ে আছে, তো তখন শক্ত পাথরের টুকরোটাকে দেখে তোমরা কি বলতে পারবে? দাদা এটা তো সলিড হয়ে গেল, তাই না? ধরো আমি জল খাচ্ছি, জল তো পান করি, বাঙালিরাই খায়, তবুও ধরো জল পান করছি, তো সেক্ষেত্রে আমি কি বলবো যে দাদা এটা তো লিকুইড হয়ে গেল। আবার ধরো আমি যেটাকে দেখতে পাচ্ছি না কিন্তু মানে আমি এক্সপিরিয়েন্স করতে পারছি, তো যেমন ধরো এয়ার, বা ধরো হরাইজন্টাল ফ্লো অফ এয়ারই তো উইন্ড, সো উইন্ড আমি যদি এক্সপিরিয়েন্স করি তখন আমি কি বলবো যে দাদা এটা গ্যাস হয়ে গেল। সুতরাং এই 3টে জিনিস আমরা কোন রকম তার ভেতরে না ঢুকেই তাকে বাইরে থেকে দেখেই কিন্তু আমরা বলতে পারছি। ঠিক আছে, স্যার বললাম প্লাজমাটাকেও তো একটা স্টেট হিসেবে ধরা হয়। আমি যে একদম বেসিক পড়াচ্ছি বাবা, এরপর জ্যাম জেলি প্লাজমা সব আসবো, তোমার কোনো চিন্তা নেই। আমার লেকচার সিরিজ শেষ হওয়ার আগে তোমার মনে কোনো অসুবিধা থাকবে না। আর ইয়েতে কি বলে তোমার জেনারেল সায়েন্সেও কোনো অসুবিধা থাকবে না, জাস্ট তুমি এনজয় করে যাও। ওয়েট করো, সস চাটনি সব আসবে। সব আসবে, কোনো অসুবিধা নেই। দেন তাহলে ওর ফিজিক্যাল প্রপার্টি গুলো বুঝতে পারলে, ম্যাটারকে আমরা দেখে 3 ভাগে ফিজিক্যালি বুঝতে পারছি যে কোনটা সলিড, কোনটা লিকুইড এন্ড কোনটা গ্যাস। আর এবার আমি ওর সঙ্গে মিশছি, যখন আমি মিশছি না তখন বুঝতে পারছি জিনিসটা আসলে কি। বাইরে থেকে তো দেখে লাদেনকেও পীর বাবা মনে হতো, যখন ওর অ্যাক্টিভিটিস লোকে জানতে পারলো তখনই তো বুঝলো লোকটা কি। যখন ম্যাটারকে আমি ভাঙছি তখন দেখতে পাচ্ছি যে কেমিক্যাল কম্পোজিশনে আমি দুটো জিনিস পাচ্ছি, নাম্বার 1 পিওর সাবস্টেন্স, নাম্বার 2 মিক্সচারস। ঠিক আছে, তো পিওর সাবস্টেন্স মানে হচ্ছে বিশুদ্ধ বস্তু, আর মিক্সচার মানে হচ্ছে মিশ্রণ। দেন তো পিওর সাবস্টেন্স কি হয়? পিওর সাবস্টেন্সকে আবার দুভাবে ভাবছি, একটা হচ্ছে এলিমেন্টস, একটা হচ্ছে কম্পাউন্ডস। আচ্ছা, এই এলিমেন্টস কম্পাউন্ডস আমি এখানে একদমই সময় নষ্ট করব না, আমি এর পরে নেক্সট স্লাইডে এলিমেন্ট কম্পাউন্ড গোটাটাই বুঝিয়েছি, হ্যাঁ, তো সেখানটায় আমি গোটাটা ডিটেলে বলে দেবো। যেমন ধরো এলিমেন্টস বলতে আমরা বুঝবো অক্সিজেন, হাইড্রোজেন, আয়রনকে,
আর কম্পাউন্ডসে বুঝবো ওয়াটার, টেবিল সল্ট বা আদার যে সমস্ত অ্যামোনিয়া হোয়াটএভার, সেগুলোকে আমরা কম্পাউন্ডে বুঝবো। মিক্সচারের ক্ষেত্রে কি বুঝবো? হোমোজিনিয়াস মিক্সচার, হেটেরোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার, এবার এলিমেন্ট আর কম্পাউন্ডে একটা কথা আমি বলে রাখি, এলিমেন্ট মানে হচ্ছে মৌল, ঠিক আছে? ওই প্রাইম যে মৌলিক, ওখান থেকেই মৌল শব্দটা এসছে। আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌগ। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে মৌল দিয়েই কিন্তু যৌগ গঠিত হয়। দেন অনেকগুলো মৌল নিজেদের মধ্যে সজ্জিত হয়ে তারা একটা যৌগ গঠন করে। যেমন ধরো দুটো এলিমেন্ট বলে দিচ্ছি, অক্সিজেন আর হাইড্রোজেন, তারা একসাথে সজ্জিত হয়ে একটা যৌগ গঠন করছে, সেটাকে আমরা বলছি জল। ঠিক আছে, এবার মিক্সচারে যদি আসি, এখানে দেখবো আমরা দু ধরনের মিক্সচার আছে। নাম্বার 1 হোমোজিনিয়াস মিক্সচার, নাম্বার 2 হেটেরোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার মানে হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর হেটেরোজিনিয়াস মিক্সচার মানে হচ্ছে অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, মিশ্রণ মানেটা কি তোমরা সবাই বোঝো। এখানে সলিউট আর সলভেন্ট দু রকম জিনিস থাকে। ঠিক আছে, মানে ধরো একটা হচ্ছে দ্রাবক, আর তার মধ্যে দ্রাবটাকে দ্রবীভূত করতে হয়। ধরো আমি নুন জল খাবো, ডিহাইড্রেশন হয়েছে, তো আমি জলের মধ্যে যে টেবিল সল্ট সেই নুনটা দিলাম, দিয়ে গুলে দিলাম। এবার আমি ওপর থেকে ভালো করে যদি আমি হোমোজিনিয়াস মিশ্রণটা তৈরি করতে পারি, তাহলে ওপর থেকে আমি যদি একটু জল খাই তাহলেও ওটা যতটা সল্টেড লাগবে, নিচ থেকে যদি একটু জল খাই তাহলেও সেটা কিন্তু ততটাই সল্টেড লাগবে, তাই না? তো তার মানে হোমোজিনিয়াস মিশ্রণে কি হবে, ওই গোটা মিক্সচারটার প্রত্যেকটা জায়গায় সলিউট ইস টু সলভেন্ট এই রেশিওটা সব জায়গায় একই থাকবে। যেমন ধরো আমি আরেকটা তোমাকে বলছি, ধরো আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম, ধরো আমি পেপসি নিলাম। পেপসির প্রথমের যখন আমি শুরু করছি খেতে, তখনকার টুকু খেতে যেরকম লাগবে, শেষটুকুও খেতে কিন্তু তত সেরকমই লাগবে। তার মানে কি গোটাটাই, গোটা মিক্সচারটা জুড়েই কিন্তু আমরা তো একটা জিনিস জানি যে মানে শুধুমাত্র জল দিয়ে তৈরি হয় না কোল্ড ড্রিঙ্কস, সেখানে আরো অনেক কিছু দিতে হয়। তো তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি, হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে সলিউট আর সলভেন্ট ওটার যে রেশিও বা পরিমাণ, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে সলিউট ইস টু সলভেন্ট, তার রেশিওটা থ্রু আউট দ্য এন্টায়ার মিক্সচার রিমেন সেম, গোটাটাতেই একই আছে। ঠিক আছে, এবারে ধরো ড্রেন দিয়ে জল যাচ্ছে, ড্রেন দিয়ে জল যাচ্ছে, সেখান থেকে যদি আমি একটু তুলে নিই কাদা জল, তো সেই কাদা জল যদি আমি একটু তুলে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি আমি গোটাটাকে একই রকমের ঘোলা দেখতে পাবো? পাবো না। ওপরের দিকটা দেখবে একটু ট্রান্সপারেন্ট টাইপের আছে, ভেতরের দিকটা কিন্তু ডিপ আছে। তার মানে কি ওই থ্রু আউট দ্য এন্টায়ার মিক্সচার সেখানটায় কিন্তু সলিউট ইস টু সলভেন্ট ওটা ওই রেশিওটা গোটা জায়গাটায় একই থাকছে না, সেটাকে আমি তখন বলবো হেটেরোজিনিয়াস মিক্সচার। বুঝতে পেরেছো? তাহলে ম্যাটারের যে দুটো ফেজ, একটা পিওর সাবস্টেন্স একটা মিক্সচার, আবার পিওর সাবস্টেন্সের যে দুটো ফেজ, একটা এলিমেন্টস কম্পাউন্ডস আর মিক্সচারের হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস। আশা করছি সবাই বুঝতে পেরে গেছো ব্যাপারটা। স্যার হেটেরোজিনিয়াসটা একদম। আরেকবার বলবেন। কোনটা বলো? হেটেরোজিনিয়াসটা আরেকবার বলবেন, হেটেরোজিনিয়াস মিক্সচারটা। হেটেরোজিনিয়াসটা হচ্ছে, দেখো হোমোজিনিয়াসের পুরোপুরি উল্টো। মানে হোমোজিনিয়াসে কি হবে, গোটা মিক্সচারটার মধ্যেই দাঁড়াও আমি তোমাকে অন্যভাবে বলছি। হোমোজিনিয়াস মিক্সচারে আমি লবণ জলের কথা বললাম, তো তো সেখানে আমি ওপর থেকে একটু লবণ জল খেলাম একই রকম লাগলো, নিচ থেকে একটু লবণ জল নিয়ে খেলাম সেটাও একই রকম লাগলো। তার মানে গোটা মিক্সচারটার মধ্যেই যে লবণ আর জলের যে অনুপাতটা, সেটা সব জায়গাতেই একই আছে, দ্যাট ইজ হোমোজিনিয়াস। ঠিক আছে, এবারে ধরো আমি জলের মধ্যে তেল ফেলে দিলাম, ওটাও এক ধরনের মিশ্রণ তৈরি হলো। এবার আমি কি যদি জলের নিচ থেকে আমি একটু জল তুলে খাই, সেখানে কি আমি তেলের অতটা পরিমাণ পাবো, না আপার সারফেসটাই পাবো? দ্যাট ইজ হেটেরো। মানে গো থ্রু আউট দ্য এন্টায়ার মিক্সচার কিন্তু আমার যে সলিউট ইস টু সলভেন্ট বা দ্রাবক ইস টু দ্রাবক, সেই অনুপাতটা একই থাকবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝলাম। বুঝতে পারা গেছে? হ্যাঁ। ডান। নেক্সট আসি, দাঁড়াও একটু জল খাই। বলেছিলাম স্যার আমি সুব্রত বলছিলাম স্যার। হ্যাঁ স্যার সুব্রত বলছিলাম স্যার আমি। তো স্যার যে খুশি বলো না। স্যার নামটা বললাম, বললাম স্যার হোমোজেনিয়াস যেটা স্যার বললেন আপনি, স্যার ওটাতে স্যার কমপ্লিট মিক্সচারটা স্যার কমপ্লিট থাকছে তো, তাই তো স্যার? অবশ্যই অবশ্যই। আর আর আরেকটা যেটা আছে সেখানে স্যার যে মিক্সচারটা আছে ওটা কমপ্লিট ফর্মে থাকছে না, যেটা আপনি বললেন জল আর তেলের কমপ্লিট ফর্মেও থাকতে পারে, কমপ্লিট ফর্মেও থাকতে পারে। মানে আমি সেই জন্যই তোমাকে প্রথমে ড্রেন দিয়ে যাওয়া জলের উদাহরণ দিয়েছিলাম, যেখানে আমার ঘোলা জল এসেছিল। এবার ঘোলা জলের ঘোলাটা সব জায়গায় একই থাকছে না, ওপরের দিকে কম থাকছে, দেখবে একটু ট্রান্সপারেন্ট টাইপের ওয়াটার পাচ্ছি, কিন্তু নিচের দিকে দেখবে মানে কালার পরিমাণটা বেশি থাকছে।
বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম, যে যেখানে বুঝতে পারবে না ভাই আমাকে বলবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট এবার আসি। এবার বলেছিলাম যে পিওর সাবস্টেন্সের ভাগটা আমি করব পুরোপুরি। পিওর সাবস্টেন্সেস আর কম্পোজড অফ সিম্পল অ্যাটমস অর মলিকিউলস। ঠিক আছে, সে অ্যাটম দিয়েই হোক বা মলিকিউল দিয়েই হোক, পিওর সাবস্টেন্স কিন্তু তৈরি হবে। এলিমেন্টস তার দুটো ভাগ, একটা ছিল এলিমেন্টস মানে মৌল, একটা ছিল কম্পাউন্ডস মানে যৌগ। এলিমেন্টস কি হয়, কনসিস্ট অফ অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম। ঠিক আছে, যেমন ধরো O2 অক্সিজেনের যদি আমি সংকেত বলি, তাহলে এটা এলিমেন্ট না কম্পাউন্ড একটু বলবে? কম্পাউন্ড। কম্পাউন্ড। এলিমেন্ট স্যার, এলিমেন্ট। সে অক্সিজেন ও প্লাস আমি কি বললাম, কনসিস্ট অফ অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম। O2 তে তুমি আর কোনো অ্যাটম দেখতে পাচ্ছ ভাই? না না, ওই শুধু ছিল। তার মানে ওটা এলিমেন্ট হলো না? হ্যাঁ হ্যাঁ একদম। এবার যদি ধরো H2O বলি, কম্পাউন্ড এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। তার মানে দু ধরনের H পেলাম একটা, O পেলাম একটা, তার মানে দু ধরনের এলিমেন্ট পেলাম আমরা ওখানে। তাহলে ওটা কি তৈরি হয়ে গেল? কম্পাউন্ড। ঠিক আছে, বুঝতে পারা গেছে? আচ্ছা দেখো, হ্যাঁ স্যার। an atom is the smallest electrically neutral particle being made up of electrons, protons and neutrons. এটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে একটা অ্যাটমের সেন্টারে যে নিউক্লিয়াস থাকে সেখানে প্রোটনস এন্ড নিউট্রনস থাকে, আর বাইরে যে ইলেকট্রন সেল থাকে, আমরা এখন পড়বো ইলেকট্রন সেল, যখনই অ্যাটমিক স্ট্রাকচার পড়বো সেখানে চলে যাবো ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, কারণ সেখানে দ্য ব্রয়েজ প্রিন্সিপাল আসবে, অনেক কিছুই আসবে। তো সেটা কি হয়ে যাবে, সেখানটাই দেখবো যে বাইরের ইলেকট্রন সেলে ইলেকট্রন থাকে। এটা হচ্ছে এলিমেন্টের বেসিক স্ট্রাকচার। কম্পাউন্ড কি হবে, মেড আপ অফ মলিকিউলস হুইচ কন্টেন টু অর মোর অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস। ঠিক আছে, তার মানে দুই বা ততোধিক এলিমেন্ট দিয়ে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড বা যৌগ। ঠিক আছে, তাহলে দেখো নিচে দেখো চারটে জিনিস ছবি দেওয়া আছে, চারটেই কি এলিমেন্ট না কম্পাউন্ড গো? এলিমেন্ট মনে হচ্ছে, কম্পাউন্ড এলিমেন্ট দিয়ে চারটেই তৈরি হয়েছে। কম্পাউন্ড না, তাই তো? কম্পাউন্ড। এলিমেন্ট নেই একটাও? কোয়ারি ছিল। এলিমেন্ট আছে স্যার, এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে কম্পাউন্ডটা। এক্স্যাক্টলি, তাহলে বুঝতে পারলে, যদি এটা ধরো H2O থেকে শুধু ওটা বাদ দিয়ে দিতাম, শুধু H2 হতো, ওটা কিন্তু এলিমেন্ট হয়ে যেত। ঠিক আছে, আর যখনই ও অক্সিজেনের সাথে মানে অন্য আর একটা অ্যাটমের সাথে বন্ড করছে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো কম্পাউন্ড বা যৌগ। বুঝতে পারা গেছে? একটা জিনিস জানা ছিল স্যার। বলে ফেলো, বলে ফেলো। ইলেকট্রিক্যালি নিউট্রাল, আগের স্লাইডটা যান স্যার, স্যার একটু আগের স্লাইডটা যান। তুমি বলো না, 4 নম্বরটাতে। না মানে আমি হয়তো বলতে বলো। পারবো না ওটা না দেখলে। এই তো দেখা যাচ্ছে, বলো 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 বলো। ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টিকেল যে জিনিসটা বলা হচ্ছে, এই ইলেকট্রিক্যালি নিউট্রাল কথাটা কেন মানে এটা অ্যাড করতে হচ্ছে কেন? একটু জোরে বলো বাবা। এই যে ইলেকট্রিক্যালি নিউট্রাল যে কথাটা বলা হচ্ছে না, এই ইলেকট্রিক্যালি নিউট্রাল কথাটার সিগনিফিকেন্সটা কি, মানে এই জিনিসটা আমি বুঝি না বাবু, আমি তো এর আগেই তোমাকে বলে দিলাম যখন অ্যাটমটা বললাম। দেখো একদম ভালোভাবে দেখো, আমি কি বললাম, একটা অ্যাটমের তিনটে পার্টিকেল মেনলি, তার সেন্টারে থাকে নিউট্রন আর প্রোটন। ঠিক আছে, নিউট্রনের কোনো চার্জ নাই, আর সেই জিনিসটা বুঝতে পারছি। মানে তার মানে যে কোনো অ্যাটমের মধ্যে এই মানে ইলেকট্রিক্যালি নিউট্রাল যেটা, কিন্তু মানে এটা কি সবাই যে কোনো অ্যাটমই নিউট্রাল ইলেকট্রিক্যালি? যদি তুমি মানে ওর স্টেবল স্টেট দেখো, তাহলে সেখানে প্রত্যেকেই নিউট্রাল। স্টেবল স্টেট, কারণ নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ ইলেকট্রনস যখন ইকুয়াল হয়ে যাবে, তখন প্রোটন যতটা পজিটিভলি টানবে, তখন ইলেকট্রন ততটাই নেগেটিভলি টানবে। তার ফলে ওর চার্জ হয়ে যাবে নিউট্রনের যা চার্জ, আর নিউট্রনের চার্জ হচ্ছে নিউট্রাল, সেই জন্য অ্যাটমটা বেসিক্যালি নিউট্রাল হবে। ওকে স্যার, ওকে এটাই জানার ছিল। থ্যাংক ইউ। ডান। নেক্সট, তাহলে এবার মিক্সচার নিয়ে আমি আর কিচ্ছু বলছি না। হ্যাঁ, এই স্লাইডটা এবার স্কিপ করব, কারণ মিক্সচার নিয়ে অনেক ঘাঁটিয়ে ফেলেছি, জলে তেল দিয়েছি, কাদা জল গুলেছি, টেবিল সল্ট আর ওয়াটারে মিক্সচার করেছি। তাহলে হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস টার্ম দুটো দেখেই বুঝতে পারছো তো। হোমোজিনিয়াসে কি বলেছে, ইউনিফর্ম কম্পোজিশন। তার মানেটাই আমি যেটা বললাম, যে থ্রু আউট দ্য এন্টায়ার মিক্সচার সেখানে সলিউট ইজ টু সলভেন্ট রিমেন সেম। আর হেটেরোজিনিয়াসে কি, নন ইউনিফর্ম কম্পোজিশন, মানে থ্রু আউট দ্য এন্টায়ার মিক্সচার সেখানে কিন্তু সলিউট ইজ টু সলভেন্টটা সেম নেই। বুঝতে পেরেছো? দেখো হোমোজিনিয়াসে তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট গ্যাপ অনুযায়ী ইয়েগুলো সাজানো আছে, আর হেটেরোজিনিয়াসে দেখো বিক্ষিপ্ত ভাবে সাজানো আছে। কোথাও কনসেন্ট্রেশন সলিউটের বেশি আছে, আবার কোথাও কনসেন্ট্রেশন সলভেন্টের বেশি আছে। ঠিক আছে, এটা হচ্ছে
ডান দিকেরটা যদি দেখো হোমোজিনিয়াস মিক্সচার ইজ টু ভার্সেস হেটেরোজিনিয়াস মিক্সচার, এখানটায় তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে পার্টিকেল গুলো বলা আছে, কোনটা সলিউট কোনটা সলভেন্ট সেটা বলা নেই, আমি বলে দিচ্ছি যেটা ডার্ক সেটা সলিউট, যেটা লাইট সেটা সলভেন্ট। তো সেরকম করে দেখো হোমোজিনিয়াসে দেখো সব একটা নির্দিষ্ট একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে আছে, আর হেটেরোজিনিয়াসে কি সেরকম আছে ওপরে 6টা নিচে একটা, আবার কি। তাহলে হেটেরোজিনিয়াস মিক্সচারটা তোমরা বুঝতে পারলে যে ওটা কিন্তু যাই হোক ইউনিফর্ম কম্পোজিশন না, নন ইউনিফর্ম একটা কম্পোজিশন। ডান? হ্যাঁ স্যার। ডান। ব্যাস, স্যার একটা কোশ্চেন ছিল, বলতে থাকো। স্যার এয়ার কি হোমোজেনিয়াস মিক্সচার? কারা? এয়ার কি হোমোজেনিয়াস মিক্সচার? অবশ্যই। সব তো একই প্রপোর্শনে থাকে না। খুব ভালো প্রশ্ন ভাই। আমি তো তোমাকে প্রথমেই একটা কথা বললাম, সলিউট ইজ টু সলভেন্ট। প্রথমে আমি বললাম সলিউট ইজ টু সলভেন্ট সমান 1:1। না স্যার, বুঝেছি। না বলিনি। বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে নির্দিষ্ট মানে এয়ার এর যে অনুপাতটা, মানে ধরো নাইট্রোজেন থাকলো 78%, অক্সিজেন থাকলো 21%, ওই রকম নিয়ে যে অনুপাতটা, সেটা কিন্তু তুমি এখানেও তোমার বাড়িতেও একটু এয়ার নিলে যতটা আসবে, আমার বাড়িতে এয়ার নিলেও কিন্তু তাই আসবে। ঠিক আছে? দাদা আরেকটা কোশ্চেন ছিল, বলে ভালো। বলছিলাম দাদা যে কম্পাউন্ড গুলো যে এলিমেন্ট নিয়ে ফর্ম হচ্ছে, তো প্রত্যেকটা এলিমেন্ট কি নিজেদের আলাদা প্রপার্টি শো করছে, না কম্পাউন্ডের নিজস্ব না একটা না আলাদা না না, কম্পাউন্ডে যখনই চলে যাবে, তুমি দেখো না হাইড্রোজেন আর অক্সিজেন ওরা মিলে যখন একটা কম্পাউন্ড তৈরি করছে H2O মানে জল, তখন কি সেখানে হাইড্রোজেনের প্রপার্টি থাকছে না অক্সিজেনের প্রপার্টি থাকছে? তারা একটা সেপারেট জিনিস তৈরি করে ফেলছে। ঠিক আছে? হ্যাঁ, হাইড্রোজেন আর সালফার, আমি তোকে একটা উদাহরণ দিই। হাইড্রোজেন আর সালফার, হাইড্রোজেনেরও গন্ধ তুমি খারাপ কিছু পাওনি, সালফারেরও গন্ধ খারাপ কিছু পাওনি, যদিও আগ্নেয়গিরির ওখানে কিছু সালফারের গন্ধ পাওয়া যায়, খুব বাজে, কিন্তু সেটা খারাপ না। কিন্তু H2S এর গন্ধটা তুমিও জানো, খুব বাজে। তাই না? হ্যাঁ, কেমিস্ট্রি ল্যাব যে গেছে সে H2S ঠিক জানে। চলো নেক্সট, দেন এলিমেন্টসে আসি। এলিমেন্টসের একটু আলোচনাটা করি। তো কি আসছে, এলিমেন্টস আর দ্য বিল্ডিং ব্লক অফ অল ম্যাটেরিয়াল। একদমই তাই, কারণ আমি বললাম যে আমার ম্যাটার তৈরি হয় এলিমেন্ট আর কম্পাউন্ড দিয়ে, আর কম্পাউন্ড যদি এলিমেন্ট দিয়ে তৈরি হয়, তার মানে কি, তার মানে এলিমেন্টটাই হলো একদম মৌলিক জিনিস, একদম বিল্ডিং ব্লক যেটাকে বলে। মানে আমার বাড়িটা যদি তৈরি হয়, তাহলে সেখানে এলিমেন্ট কি হবে, ইটটা হবে, যা দিয়ে এই বাড়িটা তৈরি হয়েছে। সুতরাং যে কোনো মেটেরিয়াল তৈরি হতে গেলেই যেটা একদম বেসিক জিনিস, দ্যাট ইজ এলিমেন্ট। In the modern periodic table, there are 118 elements, 92 naturally occurring, 26 artificially created. ঠিক আছে? তাহলে আমরা যদি আমাদের আধুনিক পর্যায় সারণী দেখি, পিরিয়ডিক টেবিলের আলাদা ক্লাস পাবে, কোনো অসুবিধা নেই। তো সেখানে তুমি বুঝতে পারবে যে সমস্ত এলিমেন্টকে কি করে সাজানো হয়েছে তাদের বিস্তার অনুযায়ী। তো সেখানে তুমি দেখতে পাবে যে এখনো অবধি 118টা এলিমেন্টের খোঁজ পাওয়া গেছে, মানে খোঁজ পাওয়া না, তাদের প্রপার্টি গুলো সম্পর্কেও জানা গেছে, যার মধ্যে 92টা আমরা ন্যাচারালি মানে প্রকৃতিতে পাবো, আর 26টা কি হয়েছে, 26টাকে আমরা আর্টিফিশিয়াল বা কৃত্রিম ভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে? নেক্সট কি, from these 118 elements billions of compounds are formed, some naturally occurring, some artificial. তো এটা তো আর আমার ইলাবোরেশনের কোনো জায়গাতেই রাখে না, যে 118টার মধ্যে 118টা এলিমেন্ট দিয়েই প্রায় কয়েক কোটি কম্পাউন্ড আমরা তৈরি করতে পারবো, যেগুলো কিছু আমাদেরকে প্রকৃতিতেই তৈরি হয়ে যাবে, আর কিছু আমাদেরকে কিন্তু কৃত্রিমভাবে তৈরি করতে হবে। Robert Boyle used the name element for any substance that cannot be broken down under into a simpler substance. ঠিক আছে? তাহলে এই এলিমেন্টের যে নামটা বা এলিমেন্টের যে পরিচিতিটা, সেটা কিন্তু আমাদেরকে দিয়েছে রবার্ট বয়েল। এটা কিন্তু তোমাদের সবাইকে একদম মুখস্থর মতো করে মনে রাখতে হবে। ঠিক আছে? আর যখন দিয়েছে এই কনসেপ্টটা, তখন কি বলেছে যে কোনো একটা কম্পাউন্ডকে ভাঙলে আলটিমেটলি আমরা যে জায়গায় যেতে পারি, দ্যাট ইজ এলিমেন্ট। মানে একদম মৌলিক জিনিসটাই হচ্ছে বা মৌলিক ভিত্তিস্তরটাই হচ্ছে কোনো যৌগের, সেটা হলো মৌল। ঠিক আছে? তো এবার আসি ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। এবার আমরা এলিমেন্টকে একটু করে ভাঙবো। এলিমেন্ট তিন ধরনের, মেটাল, নন মেটাল, মেটালয়েডস। ঠিক আছে? মেটাল মানে ধাতু, নন মেটাল মানে অধাতু, মেটালয়েডস মানে ধাতুও বটে অধাতুও বটে। তার মানে কি, মানেটা হচ্ছে যার মধ্যে ধাতুরও প্রপার্টি কিছু থাকবে, অধাতুরও কিছু প্রপার্টি থাকবে, তাদের নিয়ে তৈরি হবে মেটালয়েডস, মানে ধাতু কল্প। ঠিক আছে?
আসি এদের ব্যাপারে গোটা বিস্তারিত আলোচনায় আসি। একটু রেস্ট নিয়ে নাও, আমার এই কর্কশ গলা বেশিক্ষণ শোনা কানের পক্ষেও ক্ষতিকারক। না না স্যার। চলো প্রথমেই দেখো মানে মেটাল, নন মেটাল আর মেটালয়েড এদের কিছু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। মেটালের জায়গায় লেখা আছে কপার, ক্রোমিয়াম, গোল্ড, মার্কারি। নন মেটালের জায়গায় লেখা আছে কার্বন, অক্সিজেন, নিয়ন, ক্লোরিন। মেটালয়েডের জায়গায় বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। এদের ব্যাপারটা যখন পড়াবো তখন নিচেই সব বলছি। প্রথমেই আসছে মেটালের ফিজিক্যাল প্রপার্টিজ। তার মানে কি ফিজিক্যাল মানে আমি তোমাকে আগেই বলেছি যে বাইরে থেকে দেখেই আমি চিনতে পারবো এবার এটা মেটাল বটে। তো সেটা আমরা কি দেখব, প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট বা তার ভৌত অবস্থাটা। মেটালস আর সলিড আন্ডার নর্মাল কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ঠিক আছে, সাধারণ যে তাপ আর সাধারণ যে উষ্ণতা মানে আমাদের রুমের যে অবস্থা সেখানে কিন্তু সাধারণত আমরা মেটালকে সলিড বা কঠিন আকারে দেখতে পাবো। কিন্তু এর তো ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ছাড়া কেমিস্ট্রি হয় না। মার্কারি ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, কিন্তু পারদটা আমরা যখন থার্মোমিটার ইউজ করি আমরা রুম টেম্পারেচারে দিলেও তো দেখি ওটা গলেই আছে বা তরল অবস্থায় আছে। তার মানে পারদ হলো একটা ধাতু যে সাধারণ উষ্ণতাতেও কিন্তু তরল। তাহলে তরল ধাতুর নাম কি যদি জিজ্ঞেস করে, অ্যান্সার উইল বি পারদ বা মার্কারি। বাদ বাকি ধাতু কিন্তু মোর অর লেস সবাই সাধারণ উষ্ণতায় কঠিন। ঠিক আছে, নেক্সট হার্ডনেস। হার্ডনেস কি বলছে বা তার সে কতটা শক্ত। মোস্ট মেটালস আর হার্ড। ঠিক আছে, মানে অত্যন্ত শক্ত। এরপরে তোমাদের টেনসাইল স্ট্রেংথ এন্ড আদার্স জিনিসগুলো আমি পড়াবো, তখন সেখানে হার্ডনেস কি করে মাপে সেগুলো আমি তোমাদের বলে দেবো, কি দেখে বোঝে যে ওটা শক্ত। তো হার্ডনেস কি হয়, মোস্ট মেটালস আর হার্ড, বেশিরভাগ যা ধাতু রয়েছে তারা কিন্তু বেশিরভাগই শক্ত। সোডিয়াম এন্ড পটাশিয়াম আর নট, এটা কিন্তু এক্সেপশন। সোডিয়াম আর পটাশিয়াম এই দুটো ধাতুকে যদি আমরা দেখি এতটাই নরম মানে সফট এনাফ টু বি কাট বাই এ নাইফ, মানে এতটাই নরম যে ওদেরকে ছুরি দিয়েও কাটা যায়। দেখো মেটাল জিনিসটা কি হয়, মেটাল জিনিসটা ছেলেদের মতো, ছেলেরা সাধারণ অবস্থায় শক্ত হয়, কিন্তু কিছু কিছু ছেলেদের এত নরম হয়ে যায় যে ওরা কিন্তু মেয়েদেরকেও হার মানে। দ্যাট ইজ সোডিয়াম এন্ড পটাশিয়াম। ঠিক আছে, তো ওরা কিন্তু সাধারণ উষ্ণতাতেই এতটা নরম যে ওদেরকে কিন্তু নাইফ বা ছুরি দিয়েও কাটা যায়। নেক্সট হচ্ছে লাস্টার। লাস্টার মানেটা হচ্ছে ঔজ্জ্বল্য। ঠিক আছে, দ্য টিপিক্যাল সাইন অফ মেটালস ইজ কল্ড মেটালিক লাস্টার। মানে আমরা যখনই কোনো ধাতুকে দেখব সেই ধাতুটা কিন্তু সবসময় চকচক করবে বা তার মধ্যে একটা দ্যুতি থাকবে, সেটাকেই কিন্তু ধাতুটার লাস্টার বলে। অল মেটালস হ্যাভ এ টিপিক্যাল মেটালিক লাস্টার। ঠিক আছে, প্রত্যেকটা ধাতুরই কিন্তু কম বেশি একটা ঔজ্জ্বল্য আছে। কিন্তু এখানে একটা কথা বলে দিই, এখানে নেই আমি বলে রাখছি, নোট করে রেখো, যে ক্যালসিয়াম হচ্ছে এমন একটা ধাতু যার কিন্তু এই মেটালিক লাস্টার জিনিসটা নেই। ঠিক আছে, এই যে ঔজ্জ্বল্য জিনিসটা সেটা কিন্তু ক্যালসিয়ামের নেই, বাদ বাকি ধাতুগুলোর মোর অর লেস প্রত্যেকেরই আছে। তুমি পারদকেই, তরল ধাতুকেই দেখো না, পারদকেই দেখো, সেও কিন্তু একটু চকচক করে। সোনা বা রূপো বা লোহা এরা তো করেই, পারদ পর্যন্ত করে, কিন্তু ক্যালসিয়ামের কিন্তু সাধারণত এই ন্যাচারাল লাস্টার জিনিসটা নেই। আর একটা তোমাদেরকে কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মানে জেনারেল সায়েন্সে অনেকক্ষণ পড়ালাম তো একটু বলি। জেনারেল সায়েন্সে অনেক সময়তেই দেখা গেছে যে কোনো জিনিসের বাংলা নামটা ওই অপশনের চারটের মধ্যেই বিশ্লেষণ হয়ে পড়ে যায়, সেই জন্য ওরা কিন্তু তার ইংরেজি নামটা বাংলাতেও লিখে দেয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য জেনারেল সায়েন্স যখনই পড়বে খুব দরকার না হলে তার বাংলাটা জানার চেষ্টা করবে না, তোমরা জিনিসটাকে গোটাগুটি ইংলিশে পড়ারই প্র্যাকটিস করবে। তাতে কি হবে, তাতে তোমাদের যে প্রিলিমস অর মেন্স যাতেই যা পেপার আসুক সেটাতে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। এবার ধরো, যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি, ধরো বায়োলজির কথা। বায়োলজি আমার ছোটবেলাকার একটা এক্সপিরিয়েন্স। সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, মাধ্যমিকেই মনে হয় ভাইভাতে জিজ্ঞেস করেছিল প্যারাসাইট কি। তো প্যারাসাইট তো আমি জানি না কি, আমি প্রথমবার শুনছি জীবনে টার্মটা, কিন্তু তারপর আমি বলতে পারিনি উত্তরটা। তারপরে যখন আমি জানলাম যে প্যারাসাইট মানেই পরজীবী, তখন কিন্তু জানি পরজীবীর মানেটা আমি জানি। জান না? তো সেই জন্যই ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একটাই কিছুর মানে জানতে হয় তাহলে সেটার ইংরেজিটা জানো, বাংলার দিকে অতটা ছোট না, কারণ বাংলা এমন এমন সময় ধোকা করে দেবে যেটা তখনও ধরতে পারবে না। ঠিক আছে, নেক্সট ডেনসিটি। এবার আসছি ডেনসিটি মানে গাঢ়ত্ব বা ঘনত্ব যেটাকে বলে। মেটালস জেনারেলি হ্যাভ হাই ডেনসিটি।
এবার যখন এটা সলিড স্ট্রাকচার হবে, আমরা তো ধরো যখন ডেনসিটি হয় কি করে, ডেনসিটি হয় ইন্টারমলিকুলার গ্যাপ বা ইন্টারমলিকুলার স্পেস দিয়ে, মানে ধরো দুটো অণুর মধ্যে যতটা দূরত্ব সেটা দিয়েই তার ডেনসিটিটা মেনলি মেজার করা যায়। দুটো অণুর মধ্যে সব থেকে বেশি ঘনত্ব হয় গ্যাসে, তাই গ্যাসের ডেনসিটি অপেক্ষাকৃত কম, তার থেকে কম হয় লিকুইডে, তাই গ্যাসের থেকে লিকুইডের ডেনসিটি বেশি, আর সব থেকে কম হয় সলিডে, সেই জন্য সলিডের কিন্তু ডেনসিটিটা সব থেকে বেশি হয়। আমরা এর আগেই যেহেতু পড়ে এলাম যে মেটাল সাধারণত সলিডই হয়, সেই জন্যই আমরা কি বলতে পারছি যে এরা কিন্তু সাধারণত হাই ডেনসিটির হয়, মানে এদের গাঢ়ত্ব বা ঘনত্বটাও কিন্তু অনেক অপেক্ষাকৃত বেশি হয়। ঠিক আছে, এক্সেপশন তো আবার সেই সোডিয়াম আর পটাশিয়াম, ওরা তো আর মুখ দেখাতে দেবে না। তো না, আগেটা হয়নি, সরি, কোথায় গেল? ঠিক আছে, এবার দেখো কিছু কিছু ধাতুর আমি ডেনসিটিরও লিস্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানটা দেখে তুমি বুঝতে পারবে গ্রামস পার সিসি, মানে প্রত্যেক সেন্টিমিটার কিউ আয়তনের মধ্যে কত গ্রাম করে মেটেরিয়ালটা থাকে, তার গ্রামস পার সিসিতে তুমি গোটাটাই বুঝতে পারবে। অ্যালুমিনিয়াম থেকে শুরু করে লেড, লেড মানে সীসা, ম্যাগনেসিয়াম, সিলভার, গোল্ড, এগুলো সবই কিন্তু তুমি বুঝতে পারবে যে কোনটা কতটা গাঢ় বা কোনটা কতটা ঘন। যার ডেনসিটি বেশি সে অপেক্ষাকৃতই বেশি ঘন হবে, তাই না? নেক্সট হচ্ছে মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট মানে কি? মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক, বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। আচ্ছা, সবাই ভালো লাগছে তো ক্লাসটা করতে? হ্যাঁ স্যার, না বোরিং লাগছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো লাগছে। ওয়েল এন্ড গুড। চলো, ভালো লাগছে। তো মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট কি হয়? মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে যাতে বস্তুটা গলে, বয়লিং পয়েন্ট মানে হচ্ছে যাতে বস্তুটা ফোটে। আমি এই এলিমেন্টের কথাই বাদ দিলাম, ধরো একটা বরফ নিলাম, বরফকে আমি যদি 0 ডিগ্রি সিতে নিয়ে যাই তাহলে সেটার পর কি ও কিন্তু ধীরে 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 গলতে থাকবে, তাই না? তো দ্যাট ইজ হিজ মেল্টিং পয়েন্ট। আবার আমি যদি ওটাকে 100 ডিগ্রি সিতে নিয়ে যাই তাহলে ও ধীরে 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 ইভাপোরেটেড হতে থাকবে বা বাষ্পীভূত হতে থাকবে, দ্যাট ইজ হিজ বয়লিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে যে উষ্ণতায় কোনো বস্তু গলে তাকে আমরা বলবো তার মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, আর যে উষ্ণতায় বস্তুটা বাষ্পীভূত হতে থাকে তাকে আমরা বলবো তার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তাহলে মেটাল যখন, অবশ্যই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হাই হওয়াই উচিত। দেখা যাক, মেটালস ইন জেনারেল হ্যাভ হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। ঠিক আছে, যেহেতু শক্ত সলিড স্ট্রাকচার সুতরাং তাদের কিন্তু মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হাই হওয়াটাই স্বাভাবিক। এক্সেপশনস আর বললাম না। ঠিক আছে, এই চারটি মার্কারি, গ্যালিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই গ্যালিয়ামকে তো দেখা যায় যে রুম টেম্পারেচার থেকে একটু বেশি হলেও গলে পড়ে যাচ্ছে, তো সেই জন্য এই সোডিয়াম, পটাশিয়াম, মার্কারি, গ্যালিয়াম এদের কিন্তু ওই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক ওটা কিন্তু অন্যান্য মেটালদের মতো অতটা হাই না, অপেক্ষাকৃত কম উষ্ণতাতেই কিন্তু ওরা গলতে শুরু করে আর তার থেকে বেশি উষ্ণতাতেই কিন্তু ওরা ফুটতে শুরু করে। ঠিক আছে, মানে ওদের কিন্তু রেঞ্জটা অতটা বেশি না অন্যান্যদের তুলনায়। নেক্সট, এই যে বলছিলাম টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে, টেনসাইল স্ট্রেংথ ব্যাপারটা কি? মেটালস হ্যাভ দ্য ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড স্ট্রেন উইদাউট ব্রেকিং। ব্যাপারটা হচ্ছে একদম ক্লিয়ার কথা শোনো। ধরো আমি একটা লোহার একটা পাত নিলাম বা লোহার একটা বাটখারাই নিলাম, আর অন্যদিকে আমি একটা কাঁচ নিলাম। এবার লোহার বাটখারাতে যদি আমি জোরে আঘাত করি ও কি দুটুকরো হয়ে যাবে? হবে না, না? ও হবে কি, ওর একটু মানে ওটাও সহ্য করে নেবে, ওই যে আঘাতটা এলো সেটা হয় ওর আকার আকৃতি কিছু পরিবর্তন করে ও সহ্য করে নেবে। কিন্তু কাঁচে যদি মারি কাঁচটা কিন্তু চৌচির হয়ে ফেটে যাবে, তাই না? তার মানে ও কিন্তু সহ্য করতে পারবে না। ওই যে মানে স্ট্রেন মানে হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত কোনো বল, যখন আমরা কোনো জোরে আঘাত করব সেটাকে যদি কেউ সহ্য করে নেয় তাহলে সে হয়ে যাবে মেটাল। ঠিক আছে, ফলে ও যদিও ভেঙে না যায় তখন সেটা হয়ে যাবে মেটাল, আর যদিও ভেঙে গেল তখন ও আর সুশান্ত সিং রাজপুত। এক্সেপশনস কি কি আছে? জিঙ্ক, আর্সেনিক, অ্যান্টিমনি। ঠিক আছে, এরা কি হয়, এদের কিন্তু টেনসাইল স্ট্রেংথটা অতটা বেশি হয় না, ওরা কিন্তু খুব একটা বেশি জোরের স্ট্রেন সহ্য করতে পারে না, ওরা কিন্তু ওদেরকে তুমি যদি জোরে মারো ওরা কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু টেনসাইল স্ট্রেংথটা কতটা লোড নিতে পারে বা কতটা চাপ সহ্য করতে পারে তার একটা একক বলে আমরা ধরতে পারছি, তাহলে আমরা যখন ব্রিজ তৈরি করব তখন আমি জিঙ্কের ব্রিজ করব না লোহার ব্রিজ করব? লোহার ব্রিজ। লোহার ব্রিজ করব, কারণ যে আমার ওই ওপর থেকে বড় বড় ডাম্পার যাবে, ওর ওপর থেকে বড় গাড়ি যাবে, তাদের যে স্ট্রেংথ গুলো নিতে পারবে, বেশি চাপ দিলে যে ভেঙে পড়বে না,
তাদেরকেই দিয়ে আমি করব। সেই জন্যই কিন্তু যে সমস্ত মেটালের টেনসাইল স্ট্রেংথটা বেশি তাদেরকেই সাধারণত বাল্ক যেসব কনস্ট্রাকশনের কাজ হয় সেগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে, সে অ্যালুমিনিয়াম বলো, কপার বলো, লোহা বলো, ওদের টেনসাইল স্ট্রেংথটা যথেষ্ট বেশি, সেই জন্য ওদেরকে কিন্তু ভারী যখন কাজ করা হয় সেই সমস্ত জায়গায় কিন্তু এদের ব্যবহারটা করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যালিয়েবিলিটি। ম্যালিয়েবিলিটি জিনিসটা দেখো, পাশে কিন্তু একটা ছোট্ট করে ছবি দেওয়া আছে আর লেখা আছে গোল্ড ইজ দ্য মোস্ট ম্যালিয়েবল মেটাল। ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা ধাতুর তো একটা নিজের শেপ থাকে না। ও ধরো তুমি যেরকম শেপ দেবে, কেউ যদি সোনাই ধরি, কেউ সোনার বিস্কুট কিনে যা রাখে, কেউ সোনার ইট তৈরি করে রাখে, আবার সোনার পাতও তৈরি করা যায়। তো তার মানে ম্যালিয়েবিলিটি জিনিসটা কি, যে কোনো একটা ধাতুকে পিটিয়ে পিটিয়ে একটা নির্দিষ্ট শেপ দেওয়া বা থিন একটা সিটে পরিণত করা। সিট মানে পাত, ঠিক আছে। এইটা এবার ধরো ওর যদি টেনসাইল স্ট্রেংথই ধাতুর বেশি না হতো, তাহলে কি হতো, ওর ম্যালিয়েবিলিটির কোনো প্রশ্নই আসতো না। ওকে যখনই আমি পিটাতে যেতাম ও আগেই কেঁদে দিত, তাই না? তো সেই জন্যই আমরা কিন্তু ধাতুদের যেটা করি, ম্যালিয়েবিলিটিটা টেস্ট করি, মানে ওই যে সমস্ত ধাতুকে আমরা পিটিয়ে পিটিয়ে একটা নির্দিষ্ট আকার বা আয়তন দিতে পারি, যাতে এটা আমাদের বিভিন্ন রকম কাজে লাগে। ঠিক আছে, এই প্রপার্টিটাকে আমরা বলি ম্যালিয়েবিলিটি। ডান। এরপরে আবার দেখতে হবে যে দাদা এই ম্যালিয়েবিলিটির সাথে, দাদা বলছি ম্যালিয়েবিলিটির সাথে ডেনসিটির কি কোনো সম্পর্ক আছে? কারণ গোল্ডের ডেনসিটি দেখলাম 19 পয়েন্ট সামথিং একটা কিছু, কিন্তু গোল্ডকে আবার পিটিয়ে অন্যান্য মেটালের তুলনায় এরকম দেখো আমি বলি, সেরকম কোনো মানে সম্পর্ক নেই যে যার ডেনসিটি বেশি হবে তার ম্যালিয়েবিলিটিও বেশি হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মানে ম্যালিয়েবিলিটি একটা পুরো ডিফারেন্ট প্রপার্টি। গোটা জিনিসটা, এই গোটা সায়েন্স জিনিসটা না আমাদের জীবনের সাথে খুব রিলেটিভ, আপেক্ষিক, বড্ড ভালো যায়। ব্যাপারটা কি, ধরো আমি 100 কেজি ওজন, আমার ভাই 40 কেজি ওজন, ঠিক আছে, তুমি কি দেখে বলতে পারবে যে আমি বেশি খাই ও কম খাই? না, কখনোই না। অনেকেই এমন থাকে যে সরু পেটেও এত ভরে নেয় যে করতে পারে না। দ্যাট ইজ ম্যালিয়েবিলিটি। ঠিক আছে, মানে তুমি কাউরের বাইরেটা দেখে বা কারোর ম্যাথমেটিক্যাল ইয়েটা দেখে, তুমি ডিজিটটা দেখে তুমি কখনোই বলতে পারবে না যে ওর ম্যালিয়েবিলিটি বেশি হবে কারণ ওর ডেনসিটিটা ম্যাথমেটিক্যালি বেশি। ঠিক আছে, এটা পুরোপুরি আলাদা আলাদা ধাতুর আলাদা আলাদা প্রপার্টি। যে যত সুন্দর করে নিজের মলিকিউলস গুলোকে বিন্যস্ত করতে পারবে, সে তত স্ট্যান্ডার্ডে উপর দিকে উঠবে। ঠিক আছে, ক্লিয়ার। ব্যাস, এই তো সুন্দর। হ্যালো স্যার, বলো। বলি স্যার এগুলো সব তো মেটালের ক্যারেক্টার। হ্যাঁ, মেটালই তো চলছে। বলি স্যার ওই যে টেনসাইল স্ট্রেংথ দিয়েছে, ওখানে এক্সেপশনটা দিচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, ওগুলো তো মেটালয়েড। হ্যাঁ, তো মেটাল দেখো, এখানে তুমি আর্সেনিক অ্যান্টিমনি পাবে, আবার নন মেটাল যখন পড়াবো না সেখানেও তুমি আর্সেনিক অ্যান্টিমনি পাবে। ওদের কি হয়, ধাতু কল্প আমরা তাকেই বলবো যে মেটালেরও প্রপার্টি হোল্ড করবে আর নন মেটালেরও কিছু প্রপার্টি হোল্ড করবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সুতরাং এগুলো আমি টেনসাইল স্ট্রেংথের জন্য এক্সেপশনস গুলো লিখে রেখেছি। মানে ধাতু কল্প তো পুরোপুরি 3 নম্বর কিছু না, মানে ব্যাপারটা গোটাটাই কেউ পার্সোনালি নিও না, খুব মানে বোঝার জন্য আমি তোমাকে বলছি যে ধরো যদি আমি ট্রান্সজেন্ডারদের দেখি, তাদের কি হয়, তাদের মেলেরও কিছু প্রপার্টি থাকে, কিছু ফিমেলেরও প্রপার্টি থাকে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তো এরকমই ব্যাপারটা হচ্ছে যে মেটালয়েডস এর, ওর যে প্রপার্টি গুলো মেটালের সঙ্গে ম্যাচ করবে আমি মেটালে ভরবো, যেগুলো নন মেটালের সঙ্গে ম্যাচ করবে নন মেটালে ভরবো, আর পরে ওদের একটা আলাদাই চার্ট করে দেবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, চলো। হ্যাঁ, টেনসাইল মিন্স, টেনসাইল স্ট্রেংথ মানে হচ্ছে যে এটা সাধারণত একটা ইলাস্টিসিটির ইউনিট, মানে কে কতটা কার সহনশীলতা। ঠিক আছে, থ্যাংক ইউ। কে কতটা সহ্য করতে পারে। ওই যে বললাম উপরের গুলো সব পুরুষ মানুষ আর নিচেরটা, যাই হোক চলো দেখা যাক। নেক্সট হচ্ছে ডাক্টিলিটি। ডাক্টিলিটি জিনিসটা কি হয়, মেটালস ক্যান বি ড্রন ইনটু থিন ওয়্যারস। তার মানে কি, তার মানেটা হচ্ছে যে যখনই কোন একটা মেটাল এতটাই কম্প্যাটিবল হবে যে ওটাকে দিয়ে আমরা সরু তার পর্যন্ত বানাতে পারবো, যে এতটা কম্প্যাটিবিলিটি শো করবে তাদেরকে সাধারণত আমরা ডাকটাইল এলিমেন্টস বা ডাকটাইল মেটালস বলবো। ঠিক আছে, ধাতু হলেই যে সবাই ডাক্টিলিটি দেখাবে এরকম কিন্তু কোনো মানে নেই।
যেমন ধরো তুমি দেখবে যে অনেক রকমেরই ধাতু আছে, কিন্তু আমরা সাধারণত সব থেকে বেস্ট কন্ডাক্টর হিসেবে ওয়্যার কার ব্যবহার করি? কপার বলছি, কপার সিলভার। সিলভারের তো রূপোর, হ্যাঁ সিলভার। রূপোর ব্যবহার করছো নাকি? সিলভার হ্যাঁ সিলভার অবশ্যই সিলভার। এবার আমরা তাহলে তুমি বলো দাদা তামার তার কেন লাগানো আছে? আমার পয়সা নাই তাই লাগানো আছে, কারণ তামার দাম সিলভারের দাম, সিলভারের যদি কোটা ওয়্যারিং করতে যেতাম তাহলে কিডনি বেচতে হতো, তো সেই জন্যই তামাটা আমরা ইউজ করি। তো এই জন্যই মানে যাদের ডাক্টিলিটিটা বেশি হয় তাদের দিয়ে কি হয়, আমরা খুব সহজে কম্প্যাটিবল ভাবে ওদেরকে আমরা ওয়্যারসে পরিণত করতে পারি। আর আমরা তো জানি যে মেটাল মানেই তারা কিন্তু হিটই হোক আর ইলেকট্রিসিটি হোক দুটোর প্রতি খুব কম্প্যাটিবল, মানে গুড কন্ডাক্টর অফ বোথ হিট এন্ড ইলেকট্রিসিটি। তো সেই জন্যই আমরা কিন্তু ডাক্টিলিটিটা যাদের যে সমস্ত মেটালের ডাক্টিলিটি বেশি হবে তাদেরকে দিয়ে আমরা কি করব, সরু ওয়্যার বানাতে পারবো, ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় হিট এন্ড ইলেকট্রিসিটি আমরা কন্ডাক্ট করতে পারবো তাকে দিয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। তাহলে মোস্ট ডাকটাইল মেটাল কি স্যার হবে, সিলভার হবে? মোস্ট ডাকটাইল মেটাল মানে তুমি এবার মোস্ট ডাকটাইল মেটাল তুমি যদি দেখো তাহলে সেটা অসমিয়ামও হতে পারে, তুমি ওটা একবার উইকিপিডিয়াতে চেক করে নিও। ঠিক আছে, সিলভারও হতে পারে, অসমিয়ামও হতে পারে, কিন্তু কন্ডাক্টিভিটি বেস্ট কন্ডাক্টর কিন্তু তুমি দেখতে হবে সেটা সিলভারই। সিলভার। ঠিক আছে, আমি তোমাকে বললাম না যে ধরো কোন জিনিসের তুমি এখানে শুধুমাত্র মানটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দেখে তার বাকি ক্যারেক্টার গুলোকে ঠিক করতে পারবে না। ওকে স্যার, ঠিক আছে। স্যার ডাক্টিলিটির এক্সেপশন আছে? হ্যাঁ এক্সেপশন আছে কিছু মেটালে? এক্সেপশন তুমি যেগুলো দেখতে পাও মানে যারাই একটু শক্ত সামর্থ্য, যাদের টেনসাইল স্ট্রেংথ বেশি, হার্ডনেস বেশি, তাদেরই সাধারণত ডাক্টিলিটিটা বেশি হয়। তুমি কখনোই ওই সোডিয়ামই বলো বা পটাশিয়ামই বলো ওগুলোকে দিয়ে তুমি তার বানাতে পারবে না, যাই হোক। ঠিক আছে, সাধারণত শক্ত ধাতু যেগুলো সেগুলোকেই আমরা ডাক্টিলিটির জন্য ব্যবহার করে থাকি। ওকে। নেক্সট হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে তাপ আর তড়িতের পরিবাহিতা বলা হয় বাংলায়। সুতরাং তাপ আর তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় কে নিয়ে যেতে পারে। Metals are good conductors of heat and electricity. Silver and copper are very good conductors of electricity. ঠিক আছে, সিলভার আর কপার দুজনেই কিন্তু খুব ভালো কন্ডাক্টর হয় ইলেকট্রিসিটি। আমি যদি দেখি একটা যদি আমি 100-র মধ্যে পরীক্ষা নিই তাহলে সেখানে সিলভার কিন্তু পাবে কন্ডাক্টিভিটিতে 100-তে 100, হ্যাঁ, আর কপার পাই সেখানে 97। আমি শুধুমাত্র দুটোর মধ্যে ডিফারেন্সটুকু বোঝানোর জন্য এটা বলছি। সিলভার যদি তুমি কন্ডাক্টরের দিক থেকে দেখো ও যেহেতু সব থেকে ভালো সেহেতু ও পাই 100-তে 100 আর কপার পাই সেখানে 97। সুতরাং তাদের মধ্যেকার গ্যাপটা খুব কম, কন্ডাক্টিভিটির গ্যাপটা খুব কম, কিন্তু খরচের গ্যাপটা খুব বড়। সেই জন্যই কিন্তু আমরা যে হাউস হোল্ডের যে ওয়্যারিংই হোক বা যেখানেই হোক আমরা কিন্তু তামার তারটাকেই সিলভারের থেকে বেশি প্রেফার করি। ঠিক আছে, এবার যার পয়সা আছে লাগাবে রূপোর। নেক্সট সোনোরাসনেস। সোনো মানে কি, মানে হচ্ছে শব্দ, যেখান থেকে আমরা শব্দ পাই। অন বিং হিট মেটালস প্রডিউস এ টিপিক্যাল সাউন্ড। ঠিক আছে, তুমি যখনই ধাতুকে একটা কিছু দিয়ে আঘাত করবে তখন তুমি দেখতে পাবে সেখান থেকে কিন্তু তুমি একটা শব্দ পাচ্ছ। ঠিক আছে, ওই জিনিসটাকেই বলা হয় সোনোরাসনেস অফ মেটাল। এই মেটাল সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা আসছি সেটা হচ্ছে নন মেটালস মানে অধাতু যারা। ঠিক আছে, এই আমি কিন্তু মেটালকে ছেলে দিয়ে ডিনোট করলাম মানে এগুলোকে কেউ অটোমেটিক্যালি মেয়ে বলে দেবে না। আমি যতক্ষণ না কিছু বলবো ততক্ষণ আমার কথা নিয়ে রিপ্রেজেন্টেশন করবে না। ডান। তো নন মেটালস কি হয়? ফিজিক্যাল প্রপার্টিজ, মানে আমরা বাইরে থেকে কি দেখতে চিনব। ফিজিক্যাল স্টেট কি হয়? নন মেটালস অকার্স অ্যাজ সলিড, লিকুইডস অর গ্যাসেস অ্যাট নর্মাল টেম্পারেচার। আমরা যেটা দেখেছিলাম যে ফিজিক্যাল স্টেটে মেটালকে বেশিরভাগই দেখেছিলাম সলিডের দিকে, কিন্তু নন মেটালের ক্ষেত্রে আমরা কিন্তু দেখবো এরা কিন্তু সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে, গ্যাসও হতে পারে। ঠিক আছে, যেমন দেখো এখানে একটা হীরের ছবি দেওয়া আছে, এই সরি এখানে যেমন দেখো নন মেটালে একটা হীরের ছবি দেওয়া আছে। হীরেটাকে আমরা কি দেখেছি, ওটা কিন্তু সলিড, তাই না? আবার আমরা পরে অক্সিজেন যখন দেখবো তখন দেখবো ওটা গ্যাস। ঠিক আছে, সুতরাং নন মেটাল কিন্তু সলিড, লিকুইড, গ্যাস তিন রকমই হতে পারে। হার্ডনেস কি হয়, মানে তার ক্ষমতা বা শক্তি কতটা হয়। নন মেটালস আর জেনারেলি নট হার্ড এক্সেপ্ট ডায়মন্ড।
ঠিক আছে, ডায়মন্ড তো কার্বন দিয়ে তৈরি, কার্বনেরই একটা ন্যাচারাল রূপভেদ। অ্যালোট্রপি যখন পড়াবো তখন সেখানে তুমি বুঝতে পারবে, ডায়মন্ড গ্রাফাইট নিয়ে যখন কথা বলবো। তো সেখানে তুমি সুতরাং একটা জিনিস জেনে রাখো যে সাধারণ অবস্থায় কিন্তু অধাতুরা খুব একটা বেশি শক্তও হয় না, কিন্তু ডায়মন্ড কিন্তু অত্যাধিক শক্ত। ডায়মন্ড মানে অধাতুদের মধ্যে সব থেকে শক্ত। ঠিক আছে, নেক্সট লাস্টার। লাস্টার মানে কি? ঔজ্জ্বল্যটা বলেছিলাম আমি তোমাদেরকে, নন মেটালস হ্যাভ এ ডাল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, তার মানে কি ওরা কিন্তু ঔজ্জ্বল্য অতটা নেই, ওরা কিন্তু একটু মানে কম উজ্জ্বল। গ্রাফাইট এন্ড আয়োডিন আর এক্সেপশনস অ্যাজ দে আর শাইনি এন্ড লাস্টারাস। মানে গ্রাফাইট আর আয়োডিন এটাও হচ্ছে এদের মধ্যে এক্সেপশন বা ব্যতিক্রম। গ্রাফাইট আর আয়োডিন কিন্তু যথেষ্ট উজ্জ্বল। ঠিক আছে, তাহলে সাধারণ অবস্থায় আমরা যদি অধাতুকে বলি তারা কিন্তু অনুজ্জ্বল প্রকৃতির, কিন্তু সেখানে গ্রাফাইট আর আয়োডিন এরা এমন দুটো অধাতু যারা কিন্তু যথেষ্ট উজ্জ্বল। ঠিক আছে, নেক্সট আসছে ডেনসিটি। নন মেটালস আর জেনারেলি সফট এন্ড হ্যাভ লো ডেনসিটি। ঠিক আছে, ওরা সাধারণত নরম প্রকৃতির হয় এবং ওদের কিন্তু ঘনত্ব বা গাঢ়ত্ব যেটাই বলি আমরা সেটা কিন্তু অপেক্ষাকৃত কম হয়। দ্য এক্সেপশন হিয়ার ইজ ডায়মন্ড, এ ফর্ম অফ কার্বন হুইচ ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারালি অকারিং সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে এরও আবার এক্সেপশন আছে, সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডকে এই সমস্ত জায়গাতে এই প্রপার্টিগুলো খুব অনেকবার পাবে যেটা এক্সেপশন হিসেবে দাঁড়াচ্ছে। আর ডায়মন্ড কিন্তু প্রকৃতিতে পাওয়া যাওয়া সব থেকে শক্ত পদার্থ। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। আবার ওদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কর কথা বলি। নন মেটালস হ্যাভ লো মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট, হাউএভার কার্বন, সিলিকন এন্ড বোরন আর এক্সেপশনস। ঠিক আছে, এখানেও দেখো সিলিকন আছে, বোরন আছে, এদেরকে তুমি ধাতু কল্পেও দেখতে পাবে। আমি তোমাকে বলেছিলাম আমি মানে ধাতু কল্পগুলোকে ধাতুতেও যে প্রপার্টি গুলো রাখে সেগুলোতেও দিয়েছি, অধাতুতেও যে প্রপার্টি গুলো রাখে সেগুলোতেও দিয়েছি। তাহলে সাধারণ অবস্থায় কি হয়, অধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়, ধাতু অপেক্ষা অনেকটাই কম হয়, কিন্তু কার্বন, সিলিকন এবং বোরন এদের কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যথেষ্ট বেশি। নেক্সট হচ্ছে টেনসাইল স্ট্রেংথ বা সহনশীলতা, যেটা বলছিলাম। নন মেটালস ডু নট হ্যাভ টেনসাইল স্ট্রেংথ, হাউএভার কার্বন ফাইবার, এ ফর্ম অফ কার্বন, ইজ অ্যাজ টেনসাইল অ্যাজ স্টিল। ঠিক আছে, মানে সাধারণ অবস্থায় কি হয়, যে যারা অধাতু তাদের কিন্তু এই সহ্য শক্তি বা টেনসাইল স্ট্রেংথ যেটা, সেটা সাধারণ উষ্ণতায় থাকেই না বলতে গেলে। কিন্তু তার মধ্যেও কার্বন দিয়ে তৈরি করা কার্বন ফাইবার যেটা, সেটার আবার এতটাই এই টেনসাইল স্ট্রেংথ, সেটাকে কিন্তু স্টিলের সাথে আমরা তুলনা করতে পারি। নেক্সট আবার মেলিয়েবিলিটিতে আসি। নন মেটালস আর নন মেলিয়েবল। ঠিক আছে, মানে এদেরকে কিন্তু আমি ওই পাতলা পাতে পরিণত করতে পারবো না। ইফ হ্যামার্ড দে ফর্ম এ পাউডারি মাস, মানে আমি যদি এটাকে মারতে যাই ওটা কিন্তু ভিঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং ওদের কিন্তু অতটা শক্ত নয় বা অতটা কম্প্যাটিবল নয় যে আমরা ওটাকে দিয়ে পাতলা পাত তৈরি করতে পারবো। অ্যাকচুয়ালি নন মেটালস ইন সলিড স্টেট আর ব্রিটল ইন নেচার। ব্রিটল কথাটা মানে হচ্ছে ভঙ্গুর। ঠিক আছে, মানে সাধারণ অবস্থায় অধাতুরা কিন্তু একটু ভঙ্গুর প্রকৃতির, মানে তুমি যদি ওকে হ্যামার বা কিছু দিয়ে হিট করো ও কিন্তু ভেঙে পড়ে যাবে। ডাক্টিলিটি, যার মেলিয়াবিলিটি এত কম তাদের ডাক্টিলিটির কোনো মানে কথাই উঠতে পারে না। সুতরাং নন মেটালস আর নন ডাক্টাইল, ওদের দিয়ে কিন্তু আমরা তার বা অন্য কিছু তৈরি করতে পারবো না। কন্ডাক্টিভিটি, non-metals are generally bad conductor of electricity. Graphite, a form of carbon, is exception. সাধারণ অবস্থায় অধাতুরা কি হয়, অধাতুরা কিন্তু যে তাপ এবং তড়িৎ তার কুপরিবাহী হয় বা খারাপ কন্ডাক্টর হয়, কিন্তু গ্রাফাইট যেটা সে কিন্তু খুব ভালো কন্ডাক্টর, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। ঠিক আছে, সবাই ব্যতিক্রম আছে। সোনোরাসনেস, non-metals do not produce sound non-sonorous when they হিট। ঠিক আছে, তার মানে এদেরকে যদি আমরা হিট করি তাহলে ওখান থেকে কোনো শব্দ আমরা শুনতে পাবো না, তার জন্যই এর সোনোরাসনেসও কিছু নেই, মানে ওকে হিট করলে কানতে লাগবে, মানে ভেঙে যাবে পুরোপুরি। সেই জন্যই এদেরকে কিন্তু আমরা নন সোনোরাসের ক্যাটাগরিতে ফেলবো, যেটা মেটালের ক্ষেত্রে কিন্তু সোনোরাস ছিল। নেক্সট মেটালয়েডস। ঠিক আছে, এবার আসি ধাতুকল্পে। ধাতুকল্প যে কটা আছে সে কটা লিস্টও দেখো দেওয়া আছে। The elements which exhibit the properties of metals as well as non-metals are called metalloid. ঠিক আছে, তাহলে একটা কথা কিন্তু তোমাদের মাথার মধ্যে পুরো গেঁথে নাও, সেটা হচ্ছে মেটালয়েডের মধ্যে কিন্তু কিছু মেটালেরও প্রপার্টি থাকবে, কিছু নন মেটালেরও প্রপার্টি থাকবে। পুরো নতুন ধরনের কোনো প্রপার্টি কিন্তু তোমরা এক্সপেক্ট করবে না। ঠিক আছে, তাহলে মেটালয়েডস কারা আছে? বোরন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, টেলুরিয়াম এন্ড পোলোনিয়াম।
এই কটা, এই 7টা আমাদের মেটালয়েড বা ধাতুকল্প আছে। আর এদেরকে এটাই পিরিয়ডিক টেবিল অনুযায়ী এরকম একটা চার্ট করে দেওয়া আছে, যাতে তোমাদের ওদের প্রত্যেকটার পাশে পাশে দেখো তাদের সংকেতটাও দেওয়া আছে, ঠিক আছে? তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটাকে কি বলে। ফিজিক্যাল প্রপার্টিজ কি বলছে? মেটালয়েডস আর সলিড এট রুম টেম্পারেচার, ঠিক আছে? মানে মেটালের মতোই মেটালয়েডরাও কিন্তু সাধারণ উষ্ণতায় ওরা সলিড বা কঠিন প্রকৃতির হয়। দে ক্যান ফর্ম অ্যালয়েস উইথ আদার মেটালস। এরা কি করে, এই ধাতুকল্পরা অন্যান্য মেটালের সাথে যুক্ত হয়ে সংকর ধাতু, অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু, সেই সংকর ধাতু তৈরিতে কিন্তু কাজে লাগে। Some metalloids such as silicon and germanium can act as electrical conductors under the specific condition, ঠিক আছে? They are called semiconductors, অর্ধপরিবাহী। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো সাধারণ উষ্ণতায় ওদেরকে তুমি যদি দেখো তাহলে ওরা কিন্তু মানে দে আর ব্যাড কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, কিন্তু তুমি যদি ওদের স্পেসিফিক কন্ডিশনের মধ্যে আনো তাহলে কিন্তু ওরা খুব ভালো কন্ডাক্টরের ভূমিকাও পালন করতে পারে। মানে ওরা ওদের পুরোপুরি যে ক্যারেক্টারিস্টিক লাইট সেটাকে চেঞ্জ পড়লেও করে পরে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বাড়ে না। এক্স্যাক্টলি। তো তখন কি হয়, মানে ওদের যত কি বলতে গেলাম, যে একটা নির্দিষ্ট যখন ওদের সাধারণ অবস্থায় দেখবে তাদেরকে তুমি দেখতে পাবে যে দে আর ব্যাড কন্ডাক্টরস, কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে স্পেসিফিক কন্ডিশন লেখা আছে, দেখো আলাদা আলাদা ক্ষেত্রে এটা ভ্যারিও করে। তো সেই স্পেসিফিক কন্ডিশনের মধ্যে কিন্তু দেখা যায় তারা খুব ভালো কন্ডাকশন করছে হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। সাধারণত ইলেকট্রিসিটিটাকেই ব্যবহার করা হয়। তো তাদের এই জন্য এদেরকে বলা হয় অর্ধপরিবাহী। কমপ্লিট পরিবাহী বলা হয় মেটালকে, অপরিবাহী বলা হয় নন মেটালকে, আর অর্ধপরিবাহী বলা হয় সেমিকন্ডাক্টরসকে। আমরা তো যখন সেমিকন্ডাক্টর ফিজিক্সটা পড়বো সেখানে দেখবো এই দুটো জিনিস মেটালয়েড, সিলিকন এন্ড জার্মেনিয়াম, এই দুটোর কিন্তু প্রচুর ব্যবহার আছে, আর এদের উপর আলাদা আলাদা থিওরিও আছে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝতে পারলে মেটাল, নন মেটাল এন্ড মেটালয়েডের, সবাই বুঝেছো? স্যার বলছি যে মেটালয়েড এই টোটাল 7টা, এর বাইরে কিছু নেই, তাই তো? না না না, ওকে। এই ওদের সিম্বল গুলো একটু মাথায় রেখো, হ্যাঁ বাবা? ওকে স্যার। চলো তাহলে এলিমেন্ট থেকে আমি চলে গেলাম, এবার আসি আমি কম্পাউন্ডে। কম্পাউন্ডসে কি বলছে? দ্য ফিজিক্যাল প্রপার্টিজ of metalloids tend to be metallic but their chemical properties tend to be non-metallic. এটা মেটালয়েডেরই একটা প্রপার্টি এই স্লাইডে চলে এসেছে। সেটা কি হচ্ছে, যে সাধারণ অবস্থায় যে ভৌত মানে বাইরে থেকে দেখে আমরা মেটালয়েড ধাতুকল্পকে মনে হবে যে ওটা মেটাল মানে ধাতু, কিন্তু যখনই ভেতর থেকে দেখবো তার কেমিক্যাল প্রপার্টিজ দেখবো তখন কিন্তু ওরা অধাতুর মতো সাধারণত রিঅ্যাক্ট করবে। এবার আসি কম্পাউন্ডসে। কম্পাউন্ড কি হয়? When two or more elements combine chemically to form a new substance, the new substance is called compound. ঠিক আছে? মানে যখন দুই বা ততোধিক মৌল একসাথে নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয় তখন যে নতুন জিনিসটা আমরা পাই সেটাকেই আমরা বলবো যৌগ। আর একটা কথা মাথায় রাখবে, যৌগ যখন গঠিত হয়ে যাবে তখন কিন্তু যে মৌল থেকে যৌগটা গঠিত হয়েছে সেটার কিন্তু আমরা মানে সেটার যে ক্যারেক্টারিস্টিক সেটা থাকতেও পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাল্টে যায়, নতুন ধরনের একটা পদার্থ আমরা পেয়ে যাই। A compound has properties that are different from those of elements from which it is made. দেখো এখানেই বলেছে কথাটা, যৌগ কিন্তু সেই যৌগের যে ধর্ম সেটা কিন্তু যে মৌল দ্বারা যৌগটা গঠিত সেটার থেকে সম্পূর্ণই আলাদা। আমি তো তোমাদেরকে বললামই হাইড্রোজেন একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, ওই দুটো নিয়ে তৈরি হলো জল। এবার জলের কি হলো, জলের কিন্তু যে কেমিক্যাল প্রপার্টিজ হয়ে গেল বা ফিজিক্যাল প্রপার্টিজটাও যদি দেখি তাহলে ওটাও কিন্তু পুরো আলাদা হয়ে গেল। সুতরাং মৌল নিয়ে যৌগ গঠিত হয়, আর যৌগ যখন গঠিত হয়ে গেল তখন কিন্তু তার ওই মৌলদের কোনো ধর্ম সাধারণ অবস্থায় ওদের মধ্যে আর দেখা যায় না। কম্পাউন্ডস এর এবার নেক্সট দেখি। কমন সল্ট অলসো নোন অ্যাজ সোডিয়াম ক্লোরাইড NaCl, যেটা আমরা খাই, ইজ এ কম্পাউন্ড is made up of a metal sodium and a non-metal chlorine. ঠিক আছে, আমরা সোডিয়াম ধাতুর কথা পড়েছি, ক্লোরিন ধাতুর অধাতুর কথা পড়েছি, তাদেরকে মিলে যেটা যে স্ট্রাকচারটা তৈরি হবে NaCl। তো এবার এটা আমরা যেটা খাবার সময় যে নুনটা ব্যবহার করি, তো সেই নুনটার মধ্যে কখনো তুমি সোডিয়াম বা ক্লোরিন তাদের কোনো প্রপার্টি তুমি দেখতে পাবে না, একদম নতুন ধরনের একটা কম্পাউন্ড তোমরা দেখতে পাবে যার পুরোপুরি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিটা গোটাগুটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট
compounds obtained from non-living sources such as rock minerals are called inorganic compound মানে যে জিনিসগুলো যে সমস্ত যৌগগুলো আমরা কোনো মানে যারা বেঁচে নেই সেই সমস্ত সোর্স থেকে পাই তাদেরকে আমরা বলি ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগ ঠিক আছে মানে যেগুলোকে আমরা ধরো রক থেকে পাই মানে পাহাড় শিলা ওসব থেকে পাই মিনারেলস মানে বিভিন্ন খনিজ পদার্থ থেকে আমরা যদি পাই তাহলে সেই ধরনের আমরা যে কম্পাউন্ড গুলোকে পাবো তাদেরকে আমরা বলবো অজৈব যৌগ যেমন ধরো কপার সালফেট CuSO4 তো এদেরকে আমরা যখন পাবো বা ধরো সোডিয়াম ক্লোরাইড এদেরকে কিন্তু আমরা প্রাণী দেহ থেকে খুব একটা বেশি পরিমাণে পাবো না এদের যে অ্যাবান্ডেন্ট সোর্সটা মানে প্রাচুর্যের যে উৎস সেটা কিন্তু সাধারণত আমরা প্রকৃতির অন্যান্য জায়গা থেকে পাবো মানে যেগুলো নন লিভিং এলিমেন্ট সেখান থেকে পাবো সেই জন্য এদেরকে আমরা বলবো ইনঅর্গানিক এলিমেন্টস আর compounds obtained from living sources such as plants animals etc are called organic compounds মানে যাদেরকে আমরা লিভিং সোর্স মানে ধরো সে প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে ওদের থেকে আমরা যেগুলোকে পাবো সেগুলোকে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ড যেমন ধরো ডিএনএ ঠিক আছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড প্রোটিন মলিকিউল এগুলো সব আমরা কোথায় পাবো আমরা একটা পাহাড়ে গিয়ে যদি ডিএনএ খুঁজতে যাই আমরা কি পাবো না তো আমরা এগুলোকে প্রাণী দেহ থেকে পাবো প্রাণী বা উদ্ভিদ দেহ মানে যারা লিভিং এলিমেন্টস তাদের কাছ থেকে পাবো সেই জন্য এদেরকে বলবো অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ ঠিক আছে তাহলে অজৈব যৌগ আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবারে দেখো এবার কিছু কম্পাউন্ডের জাস্ট একদম পাতি যেগুলো আমরা দেখতে পাই সেগুলোর একটা চার্ট করে দেওয়া আছে ঠিক আছে এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো সিলিকা স্যান্ড যেটা SiO2 বা SiO4 তারা কি দিয়ে তৈরি হয় সিলিকন আর অক্সিজেন দিয়ে এমনই ভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড কস্টিক পটাশ যেটাকে বলি সেটা KOH যার সংকেত কি দিয়ে তৈরি হয় পটাশিয়াম K ফর পটাশিয়াম H ফর হাইড্রোজেন আর O ফর অক্সিজেন KOH পটাশিয়াম অক্সিজেন হাইড্রোজেন এই নিয়েই তৈরি হয় ঠিক আছে একই রকম ভাবে আমি সবগুলোকে আর বলছি না বেকার সময়টা নষ্ট হবে বোরিং হয়ে যাবে লেকচারটা একই রকম ভাবে আমি যদি কম্পাউন্ডস দেখি তাহলে সেক্ষেত্রে ওয়াটার দেখতে পাবো আমি ওয়াটার কি হয় হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখতে পাবো আমরা সেটা কি হয় হাইড্রোজেন H আর ক্লোরিন Cl HCl ওভাবে তৈরি হবে নাইট্রিক অ্যাসিড দেখতে পাবো HNO3 তাহলে কি থাকবে তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস হাইড্রোজেন থাকবে নাইট্রোজেন থাকবে অক্সিজেন থাকবে একই রকম ভাবে আমরা যদি গ্যাসিয়াস দেখি তাহলে সেটা কম্পাউন্ডস কি পাবো কার্বন ডাই অক্সাইড CO2 কার্বন আর অক্সিজেন কার্বন মনোক্সাইড CO তাই না সালফার ডাই অক্সাইড SO2 মিথেন CH4 ওই রকম ভাবে আমরা পেতে থাকবো যে এই কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস গুলো আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে একটা স্টেবল কম্পাউন্ড গঠন করছে আর যখন সেটা গঠন করছে তখন কিন্তু সেটার গোটাগুটি কেমিক্যাল প্রপার্টিটাই গোটাগুটি পাল্টে যাচ্ছে তাই না দেখো কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনও আছে অক্সিজেনও আছে তার মানে অক্সিজেন তো আমাদের জীবন দেয় কিন্তু কার্বন ডাই অক্সাইড জীবন নেয় সুতরাং তার কিন্তু যে প্রপার্টিটা সেটা কিন্তু পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এলিমেন্ট দেখে কখনো কম্পাউন্ডের তোমরা প্রপার্টি কিন্তু দেখতে যাবে না কম্পাউন্ড যখনই হয়ে যাবে ওটা তখনই কিন্তু ওর ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবার ওই কিছু কমন জিনিস আছে তাদের ফর্মুলাটা লিখে দেওয়া আছে আর তাদের জলটা লিখে এই জল বলছি কাজটা মানে ব্যবহারটা আমরা কিসে ব্যবহার করি যেমন ধরো ওয়াটার হাইড্রোজেন আর অক্সাইড অক্সিজেন হাইড্রোজেন অক্সাইড হচ্ছে ওর কেমিক্যাল নেম H2O ফর্মুলা আর আমরা কিসে ব্যবহার করি ফর ড্রিঙ্কিং অ্যাজ সলভেন্ট মানে আমরা খেতে ব্যবহার করি মানে পান করতে আর অ্যাজ সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক হিসেবে আমরা ব্যবহার করি কোনো মিক্সচার তৈরি করার ক্ষেত্রে এই একই রকম ভাবে টেবিল সল্ট আছে সুগার আছে বেকিং সোডা আছে ওয়াশিং সোডা আছে এগুলো তোমরা আশা করছি দেখলেই পারবে নাকি আমাকে বলে দিতে হবে বলো না স্যার বলতে হবে না তাই না বেকার বোরিং হয়ে যাবে না ব্যাপারটা হ্যাঁ স্যার তার থেকে এগুলো তোমরা দেখলেই একবার করে কিন্তু বুঝতে পারবে আর একটা কথা এখানে ব্লিচিং পাউডারটা বলে দিই ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড ঠিক আছে CaOCl তার হোল্ড ওয়াইজ এবার এটাকে কিন্তু অনেক জায়গাতে ক্যালসিয়াম হাইপোক্লোরাইডও লেখা আছে এটাও কিন্তু তোমরা যখন একটা নোট করবে না একটু লিখে নিও ঠিক আছে এবার ব্লিচিং পাউডার আমরা কিসে ব্যবহার করি সেটা তো সবাই জানে আজকালকার দিনে যখন বৃষ্টি হচ্ছে খুব তখন ডিসইনফেক্টেন্ট মানে যাতে জীবাণুনাশক হিসেবে কীটনাশক হিসেবে আমরা ওটাই দিচ্ছি আমরা দেখছি এখন স্যানিটাইজ করার জন্য কর্পোরেশন থেকেই ব্লিচিং পাউডার স্প্রে করাচ্ছে তাই না এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি নেক্সটে চলে আসি এবারে দেখো কিছু কি পয়েন্টস যেগুলো আমাদেরকে জানতে হবে
6 elements, that is hydrogen, oxygen, carbon, nitrogen, phosphorus and sulfur are called biogenic elements. বায়োজেনিক এলিমেন্টস মানে কি, আমাদের ধরো মানে কেন্টের পিউরিফায়ারের অ্যাডে যতই বলুক যে আমাদের গোটা শরীরের 97% জল দিয়ে তৈরি, যেটা আমাদের মাস বিল্ড আপ করে, আমাদের ভরটা যে জিনিসটা তৈরি করে, সেটা কিন্তু সাধারণত এই 6টা এলিমেন্টই। দেখতে পাচ্ছ অক্সিজেন করে 63%, তারপরে কার্বন করে 19%, তারপর হাইড্রোজেন করে 9%। এইভাবে কিন্তু আমাদের যে ভরটা সেটা তৈরি হয়। ঠিক আছে, তো সেই জন্য এই 6টা এলিমেন্টকে একসঙ্গে বায়োজেনিক এলিমেন্টস বা বিল্ডিং এলিমেন্টসও বলা হয়। ঠিক আছে, একটা শরীর গঠনে এই 6টা এলিমেন্টেরই কিন্তু গুরুত্ব সব থেকে বেশি। নেক্সট, আরডিএক্স, বাবারে, স্ট্যান্ডস ফর রয়্যাল ডেমোলিশন এক্সপ্লোসিভ। ঠিক আছে, নামটা আশা করছি সবাই শুনেছো। কে কে শোনোনি বলো তো? সবাই শুনেছো আরডিএক্স। দেখো আরডিএক্সটা কি হয়, আরডিএক্স হচ্ছে রয়্যাল ডেমোলিশন এক্সপ্লোসিভ, মানে প্রচন্ড, এটা একটা পাউডার টাইপের জিনিস, যেটা ইট ইজ অলসো নোন অ্যাজ সাইক্লোনাইট অর হেক্সোজেন, মানে যেটা কিন্তু ওই পাউডার টাইপের জিনিস, যেটা কোনো একটা বোমের মধ্যে ভরে প্রচুর পরিমাণ ক্ষতি কিন্তু করা যায়। এবার এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিচ্ছি, ওটা একটু লিখে রাখো, যে জর্জ ফ্রেডরিক হেনিং 1898 সালে প্রথম আরডিএক্স তৈরি করে। ঠিক আছে, জর্জ GEORGE ফ্রেডরিক FREIDRICH হেনিং HENNING, জর্জ ফ্রেডরিক হেনিং 1898 সালে প্রথম আরডিএক্স তৈরি করে। ইনি একজন জার্মান সিটিজেন ছিলেন। ঠিক আছে, তো ওটা জার্মান গভর্নমেন্টকে দেওয়ার পর জার্মান গভর্নমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 তে আরডিএক্সটার প্রথম ইউজ করেছিল। ঠিক আছে, মানে পরীক্ষামূলক প্রস্তুতিটা আমরা 1898 উনি আবিষ্কার করে ফেলেছেন, কিন্তু সেটার প্রয়োগটা আমরা দেখব যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় হয়েছে। ঠিক আছে, আর একটা কথা এটাই মাথায় রাখবে, লিখতেই থাকো, এটাকে কিন্তু T4 দিয়েও কোশ্চেন আসে। আরডিএক্স কে T4 ও বলে। আরডিএক্স এর সংকেত হচ্ছে C3H6N6O6, 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 আর এটার কেমিক্যাল নেম হচ্ছে সাইক্লোট্রাইমিথিলিন ট্রাইনাইট্রোঅ্যামিন। ঠিক আছে, আরডিএক্স এর কেমিক্যাল নেমও জিজ্ঞেস করতে পারে, সাইক্লোট্রাইমিথিলিন ট্রাইনাইট্রোঅ্যামিন। এটা নোটটা এরপর তোমাদেরকে যেটা প্রোভাইড করা হবে সেখানে নেই, সেই জন্য আমি অ্যাডিশনাল করে তোমাদেরকে এটা লিখিয়ে দিলাম। ঠিক আছে, ট্রাইনাইট্রো, সাইক্লোট্রাইমিথিলিন ট্রাইনাইট্রোঅ্যামিন, AMINE, অ্যামিন। ঠিক আছে বাবা, তাহলে আরডিএক্স রিলেটেড কোশ্চেনের তোমরা আশা করছি এটা করে দিতে পারবে। আর এখানে কিন্তু T4 টার্মটা একটু লিখে রাখবে। হ্যাঁ, T4 বলেও কিন্তু এটা থেকে কোশ্চেন এসছে, ইনফ্যাক্ট CGL-এই এসছে। দ্য কেমিক্যাল নেম অফ T4 ইজ, ঠিক আছে, যদিও WBCS আলোচনা যতটুকু পারলাম বলে দিলাম। হলো ভাই সবারই? চলো এবার নেক্সট আসি গান পাউডার। গান পাউডার কি হয়? গান পাউডারের প্রথম যে কার্তুজের ভেতরে যেটা ভরা থাকে সেই জিনিসটাই, এটা প্রায় 904 AD তে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, চায়নাতে প্রথম এটা আবিষ্কৃত হয়েছিল। অলসো নোন অ্যাজ ব্ল্যাক পাউডার, যেহেতু দেখছো কালো রঙের দেখতে, সেহেতু এটাকে ব্ল্যাক পাউডারও বলতো। ইজ দ্য আর্লিয়েস্ট নোন কেমিক্যাল এক্সপ্লোসিভ, প্রথম যে রাসায়নিক বিস্ফোরক যেটা আবিষ্কৃত হয়েছিল সেটা কিন্তু গান পাউডার। এটা তুমি যদি কি বলে ইনভেনশন ইয়ারটা লিখতে পারো তাহলে লিখে রাখো 904 AD, 904 অ্যানোডোমিনি AD। ঠিক আছে, আর চায়নাতে প্রথম এটা এক্সপেরিমেন্টালি তৈরি করা হয়েছিল। এর মধ্যে কি কি থাকে দেখি। ইট কনসিস্টস অফ এ মিক্সচার অফ সালফার, চারকোল এন্ড পটাশিয়াম নাইট্রেট, মানে যেটাকে সল্ট পিটার বলে, KNO3। পটাশিয়াম নাইট্রেট তার সংকেত হচ্ছে KNO3। এই তিনটে জিনিস নিয়ে সাধারণত এটা তৈরি, সালফার, চারকোল আর পটাশিয়াম নাইট্রেট। যেহেতু চারকোল আছে বুঝতে পারছো, সেই কিন্তু আসলে গোটা শেপটা বা কালারটা নিয়ে নিয়েছে, কালো রঙের দেখায়। The sulfur and charcoal acts as fuel while the saltpeter is an oxidizer। ঠিক আছে, মানে জারক হিসেবে সল্টপিটার বা KNO3 টা কাজে লাগে, আর সালফার আর চারকোল এটা প্রধানত জ্বালানি হিসেবে কাজে লাগে।
মানে এই জন্যই কিন্তু যে বন্দুক থেকে যখন এই গুলিটা যায় তখন দেখবো বাঁট দিয়ে ধোঁয়াও বেরোয়, তাই না? অনেকে যদি কনফিউশন থাকে যে দাদা এখানে জ্বালানির কি হলো, বাঁট দিয়ে কিন্তু ধোঁয়াও বেরোয়। আর এটা তো অনেক পুরনো, মানে সেই সময় ওই ধরনেরই কিন্তু এক্সপ্লোসিভ বা ইনস্ট্রুমেন্ট সবাই ব্যবহার করতো। ঠিক আছে, নেক্সট আসি অ্যামরফাস সিলিকন, ASI. Amorphous silicon is the non-crystalline form of silicon used for solar cells and thin film transistors in LCDs. ঠিক আছে, এই অ্যামরফাস সিলিকনটা কিরকম হয় জানো তো? মানে অনেকে সোলার প্লেট সবাই দেখেছো তো, সোলার প্লেটের ওপরে দেখবে কালো কালো যে পাতটা থাকে যার মাঝে হালকা হালকা কাটা কাটা থাকে, দ্যাট ইজ অ্যামরফাস সিলিকন। হ্যাঁ স্যার। ওটাই সাধারণত কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে বা নির্দিষ্ট যদি ওর কন্ডিশন পেয়ে যায় সেখানে গিয়েও কন্ডাক্টর হিসেবে কাজ করতে থাকে ওই জায়গায়। বা ধরো ফিল্ম, ওই যে বড় সোলারের যে প্লেটটা সেটাকে ফিল্মই বলে। এবার ওই ফিল্মের ট্রানজিস্টর কিন্তু এলসিডির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এলসিডির পেছনে তুমি যেগুলো দেখতে চাও, মানে ভেতরে ঋত্বিক রোশনকে দেখাচ্ছে মানে টিভি ফাটিয়ে ঋত্বিক রোশনকে দেখতে পাবে না, কিন্তু ওটা তুমি ঠিক দেখতে পাবে যে ওখানে একটা অ্যামরফাস সিলিকনের ফিল্ম আছে। ঠিক আছে, নেক্সট ফ্লাই অ্যাশ। সবাই দেখেছো এটা, আজকাল ফ্লাই অ্যাশের ইট খুব প্রচলিত সব জায়গাতেই। কি হয়, fly ash is the finely divided residue that results from the combustion of coal and is transported from the combustion chamber by exhaust gases. ঠিক আছে, মানে যখন কোন একটা কম্বাসন চেম্বার, কম্বাসন মানে হচ্ছে দহন, কোন জিনিসকে যখন খুব উচ্চ উষ্ণতায় দহন করা হয় তখন শেষে কয়লাটা পুরোপুরি চলে যাওয়ার পর শেষে যেটা পড়ে আসে না সেটাকেই বলে ফ্লাই অ্যাশ। এবার এটাতে কি থাকে, সিলিকন, অ্যালুমিনিয়াম এন্ড ফেরিক অক্সাইড কনস্টিটিউটস 99% অফ ফ্লাই অ্যাশ। ঠিক আছে, এই দেখো হাতে করেও ধরে আছে, ওটাকেই ফ্লাই অ্যাশ বলে। এটার মধ্যে সিলিকন থাকে, অ্যালুমিনিয়াম থাকে আর ফেরিক অক্সাইড থাকে। ঠিক আছে, এবার এটার কাজ কি হয়, এটার কাজ হচ্ছে ধরো তুমি কোনো ইট তৈরি করছো, সেই ইটটার মধ্যে তুমি যদি এটাকে লাগিয়ে দাও না তাহলে ও কিন্তু অ্যাডহেসিভের মতো কাজ করবে, মানে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখার মতো কিন্তু ও কাজ করবে। সুতরাং কোনো কিছুকে টাইট বাইন্ড করে রাখার ক্ষেত্রে ফ্লাই অ্যাশটা কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, সিমেন্টে, নেক্সট হ্যাঁ সিমেন্টের ক্ষেত্রে একদম একদম সিমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আর ফ্লাই অ্যাশের ইট এখন খুব পাওয়া যায় গো স্যার। আমরা যে ব্রিক্স দিয়ে কনস্ট্রাকশন হয় ফ্ল্যাট গুলো, ব্রিক্স গুলো কি ফ্লাই অ্যাশ? এক্স্যাক্টলি, ওর মধ্যে যে মানে ধরো ব্রিকটাকে যত ভেতরকার এলিমেন্ট গুলো যত স্ট্রংলি বাউন্ড থাকবে, যত শক্তভাবে ধরে থাকবে, তত তো ইটটা শক্ত হবে। এবারে ফ্লাই অ্যাশকে ওর মধ্যে ওই যখন ইটটা তৈরি করা হয় তখন ওই ফ্লাই অ্যাশটাকে মেশানো হয় অ্যাডহেসিভ, মানে ধরো ওটা যাতে একটা আরেকটার সাথে চিপকে রাখতে সাহায্য করে। ঠিক আছে, যাতে আরো ব্যাপারটা শক্ত হয়। কোনো জিনিসকে শক্ত করতে সাধারণত ফ্লাই অ্যাশটা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে কোয়ার্টজ, SiO2. The main silicon source, the melting temperature 1726 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা দেখো 1726 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা হচ্ছে গলে যায়। এবার এই কোয়ার্টজ জিনিসটা কি জানো তো, তোমরা অনেকেই হয়তো মানে বিচে তো সবাই গেছো বা নদীর ইয়েতেও বালির কাছেও সবাই গেছো, ওই বালির মধ্যে দেখো ওই ছবি দেওয়া আছে এই রকমের কিছু পার্টিকেল তোমরা কিন্তু দেখতে পাও, এইগুলোই কিন্তু আসলে কোয়ার্টজ। ঠিক আছে, সিলিকন আর অক্সিজেন দিয়ে তৈরি এই একটা পদার্থ। এটা কিন্তু মানে সাধারণত কাঁচ তৈরিতে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে বলবেন স্যার কনসেপ্ট। হ্যাঁ বলো বলো কিসের কনসেপ্টটা বলো। ফ্লাই অ্যাশের না SiO2 কোনটা? স্যার কোয়ার্টজটাই বোধহয় বলছে। হ্যাঁ দেখো কোয়ার্টজ জিনিসটা কি হয়, ধরো তুমি মানে একদম প্রকৃতিতেই আমাদের এটা দেখতে পাওয়া যায়, এটাকে বিরাট কিছু খুঁজতে হয় না। এটাকে যদি আমরা দেখি যে ধরো বিচে তো কখনো বালি তুলবে, সেখানে দেখবে এই নিচে যাদের কোয়ার্টজ বলে যে ছবিটা দেওয়া আছে না পাথরের মতো জিনিস পাবে, সেইটা হচ্ছে কোয়ার্টজ। এখান থেকে মেইনলি আমরা সিলিকনটা পাই। এবার সিলিকন থেকে তো আমরা সেমিকন্ডাক্টরের মাধ্যমে ডিভাইসেসও বানাতে পারি, ইলেকট্রনিক ডিভাইসেস। আবার সিলিকন থেকে এই কোয়ার্টজ থেকে কিন্তু আমরা অনেক সময় কাঁচ তৈরিতেও এগুলো অনেক ব্যবহার করা হয়, বা সেরামিক্স যেটা চীনামাটির কাজ সে সময়তেও কিন্তু SiO2 বা কোয়ার্টজের অনেক ব্যবহার রয়েছে। ঠিক আছে, নেক্সট সিলিকন আর অক্সিজেন বললেন তাই তো? হ্যাঁ সিলিকন আর অক্সিজেন বললেন।
সঙ্গে? কি বুঝতে পারলাম না। সিলিকনের সাথে অক্সিজেন থাকে কি একটা বললেন মাঝখানে? হ্যাঁ, সিলিকন আর অক্সিজেন SiO2, এই যে দেখতে পাচ্ছ না পাশে, কোয়ার্টজের পাশে লেখা আছে। ওকে 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 ওকে। হ্যাঁ, এলিমেন্ট গুলো, এটা তো একটা কম্পাউন্ড, এলিমেন্ট দুটো তুমি বার করে নিতেই পারবে, তাই না? হ্যাঁ স্যার, এবার হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, অর্থোক্লেস কি হয় বা অর্থোক্লেস ফেল্ডস্পার is an important tectosilicate mineral which forms igneous rock. It is a type of potassium feldspar and also known as K feldspar. K feldspar নিয়ে মাতামাতির দরকার নেই, পটাশিয়ামকেই রাসায়নিকভাবে K অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা কি হয়, এই অর্থোক্লেস যে জিনিসটা, এটা এক ধরনের পাথরের মতো। এটা আমরা পাবো কোথায়, যখন যেখানে আগ্নেয় শিলা আছে না, সেই আগ্নেয় শিলার মধ্যে এই অর্থোক্লেস জিনিসটা পাওয়া যায়। এটা কিন্তু ইকোনমিক্যালি এর ইম্পর্টেন্স অনেকটা। ধরো যখন কোনো চীনামাটির জিনিস বা কোনো কাঁচের জিনিস তৈরি হয়, তখন কিন্তু সেটা স্টেবিলিটি দেওয়ার জন্য আমরা সাধারণত অর্থোক্লেসের ব্যবহারটা করে থাকি। ঠিক আছে, তো এই জন্য অর্থোক্লেস থেকে আমাদেরকে জানতে হবে কি কি। অর্থোক্লেস বা এটাকে পটাশিয়াম ফেল্ডস্পার হিসেবেও পরীক্ষায় আসতে পারে। পটাশিয়াম ফেল্ডস্পার আর K ফেল্ডস্পারটা এক, কারণ পটাশিয়ামকে রাসায়নিকভাবে K দিয়ে প্রকাশ করা হয়। তো এটা আমরা পাবো কোথায়, এটাকে আমরা পাবো আগ্নেয় শিলার, এখানে পাওয়া যায়। সেই আগ্নেয় শিলার খাঁজের মধ্যে এই ধরনের পাথরগুলোকে পাওয়া যায়। আর এগুলোর কাজ আমাদের ইকোনমিক্যাল কি, যে আমরা কিসে ব্যবহার করে থাকি, আমরা সাধারণত সেরামিক মানে চীনামাটির কোনো কাজ বা গ্লাস, কাঁচের তৈরি কোনো জিনিসপত্র যখনই তৈরি করব, তখন কিন্তু আমরা এই অর্থোক্লেস ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াইট ওয়ার্স। হোয়াইট ওয়ার্স জিনিসটা কি, আর অফেন রেফার্ড টু অ্যাজ triaxial bodies owing to the three mineral types: clay, silica and feldspar. Clay is the plastic component giving shaping abilities to the unfired product and also serving as a glass former during firing. ঠিক আছে, দেখো হোয়াইট ওয়ার্স জিনিসটা কি, এটা এক ধরনের, মানে এর মধ্যে তিন ধরনের প্রপার্টি থাকে। একটা হচ্ছে ক্লে মানে কাদার যে একটা মন্ড সেটা, আর তার মধ্যে সিলিকা মেশানো থাকে, আর তার মধ্যে ফেল্ডস্পার দেওয়া থাকে। এবারে এই তিনটে জিনিস কি হয়, এটা প্রথমে কাঁচা অবস্থায় থাকে যখন, তখন এটা প্লাস্টিক কম্পোনেন্টের মতো ব্যবহার করে। কিন্তু যখনই এটাকে আগুন দিয়ে দেওয়া হয় না, তখন আগুন দিয়ে দেওয়ার পর ওটা কিন্তু অনেকটা কাঁচের মতোই ব্যবহারটা করতে থাকে। ফলে ধরো এই হোয়াইট ওয়ার্স এর জিনিসপত্র, ধরো ডিনার ওয়্যার যেগুলো হয়, মানে রাতের খাবার আমরা যে থালা বাসনে খাই বা প্রেজেন্টেশন দিই, আমরা সবাই ভাবি ওটা কাঁচের তৈরি, কিন্তু ওটা কিন্তু আসলে কাঁচের না, হোয়াইট ওয়ার্স এর তৈরি। ওর মধ্যে কি কি আছে, তিন ধরনের জিনিস আছে, ক্লে আছে, সিলিকা আছে, আর ফেল্ডস্পার আছে। ফেল্ডস্পার কি সেটা আমি ওপরেই পটাশিয়াম ফেল্ডস্পারের জায়গাটাই বললাম। ঠিক আছে, তাহলে এই জন্য এই জিনিসগুলো দেওয়াতে কি হয়, জিনিসটা অনেকটাই গ্লসি হয়, মানে খুব ভালো চকচকে হয়, প্লাস ওর ফিনিশিংটা কিন্তু কাঁচের। স্যার আমরা যে সেরামিক বলি, সেরামিকটাই কি হোয়াইট ওয়্যার? হ্যাঁ, সেরামিক, আমরা যে সেরামিকের বাসনপত্র বলি না, সেটাই কি হোয়াইট ওয়্যার? সেরামিক মানে হচ্ছে চীনামাটি। মানে এই যে ক্লে, সিলিকা, ফেল্ডস্পার, এই তিন ধরনের জিনিসকে আমরা নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করে তখন আমরা সেরামিকও ব্যবহার, মানে সেরামিকেরও বাসনপত্র বানাতে পারি, হোয়াইট ওয়্যার্স এরও করতে পারি। মানে এগুলো খুবই কাছাকাছি, এগুলোর তুমি মানে ডিস্টিংশন খুব একটা বেশি বুঝতে পারবে না। হোয়াইট ওয়্যারটা কি হয়, এটা একটু বেশি কস্টলি হয়ে যায়। ঠিক আছে, যখনই এটাকে আমাদের কম খরচার মধ্যে ইকোনমিক জোনে আনতে হয় না, তখন সেটাকে আমরা সেরামিক করে দিই। বুঝতে পেরেছো, কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো একটু করে কমিয়ে। হ্যাঁ স্যার, ঠিক আছে, এটার হোয়াইট ওয়্যার্স এর সবথেকে ভালো যেটা, এটার ফিনিশিংটা খুব ভালো। এটার মানে তুমি বড় 5 স্টার হোটেলে গেলে তুমি দেখতে হবে যে থালাগুলি সার্ভ করে, দ্যাট ইজ হোয়াইট ওয়্যার্স। ওটা দেখতে বা এর ফিনিশিং বা লুকিংটা খুব ভালো হয়। নেক্সট, মোজ হার্ডনেস। মোজ হার্ডনেস জিনিসটা কি, রাফ মেজার অফ দ্য রেজিস্ট্যান্স অফ এ স্মুথ সারফেস টু স্ক্র্যাচিং অর অ্যাব্রাশন। অ্যাব্রাশন মানে হচ্ছে ঘর্ষণ। Expressed in terms of a scale devised 1812 by German mineralogist T. Friedrich Mohs. ব্যাপারটা কি, দেখো মোজ হার্ডনেস ব্যাপারটা কি, দেখো এতক্ষণ পর্যন্ত অনেক ধরনের মেটাল, নন মেটাল, মেটালয়েডের কথা তোমাকে বললাম। এবার তুমি কিছু কিছু জিনিসে দেখবে যে প্রত্যেকের কিন্তু হার্ডনেস বা শক্ততার জিনিসটা কিন্তু একরকম হয় না। কিছু কিছু জিনিসের কি হয়, তুমি যদি একটু নখে করে ঘষো, তুমি দেখবে একটু করে ছাল উঠে উঠে চলে আসছে, একটু গুঁড়ো কিন্তু উঠে চলে আসছে। কিন্তু অনেক জিনিসেরই আছে, তুমি তোমার নখ উঠে চলে আসবে, কিন্তু ওটা কিন্তু একটু ওর কনস্টিটিউয়েন্ট একটু কমবে না। এই জন্য কোনটার হার্ডনেস কত, সেটার জন্য একটা স্কেল বানিয়েছিলেন এই ফ্রেডরিক মোস।
এবার এখান থেকেই কিন্তু যার হার্ডনেস যত বেশি তার কিন্তু এই হার্ডনেসের স্কেল নাম্বারটাও তত বেশি। সেই জন্য দেখো সব থেকে হার্ড যে মেটালটা ডায়মন্ড, তার স্কেল নাম্বার হচ্ছে 10। আর ট্যাল্ক যেটা মানে আমরা যে পাউডার বা যাবতীয় যাই ইউজ করি বা ধরো চকেরও জিনিসপত্রগুলো তুমি দেখতে পারো, সেগুলো কিন্তু কি হয়, সেগুলোর কিন্তু হার্ডনেস যথেষ্ট কম হয়। সেগুলোকে তুমি একটু ফুটে দেবে, হাতের উপরে উঠে চলে আসবে, হাতে লেগে যাবে। তো সেইগুলোর কিন্তু হার্ডনেসটা অপেক্ষাকৃত কম। আসলে কোনটা কতটা শক্ত আর কার ইনার কম্পোজিশন মানে যে এলিমেন্ট গুলো দিয়ে তৈরি সেগুলো কতটা স্ট্রংলি বাউন্ড, সেটা বোঝার জন্য আমরা এই মোড হার্ডনেস স্কেলের ব্যবহারটা করে থাকি। যদি কোনো কিছু একটা ধরো মোড হার্ডনেস স্কেলের ভ্যালু দেখো 3, তখন তুমি কি বুঝবে যে ওখান থেকে ওটার উপর যদি আমি একটু বেশি ঘষাঘষি করি তাহলে ওটার রংটা হয় চটে যাবে কিংবা ওটার ধারটা ক্ষয়ে যাবে। কিন্তু যদি ধরো 10, 8, 9 এগুলো দেখি তখন আমরা বুঝবো কি আমাদের হাতটা ক্ষয়ে যাবে, কিন্তু ওই পদার্থটা কিন্তু কোনো অসুবিধা হবে। ঠিক আছে, মানে কোনটা কতটা শক্ত এটা বোঝানোর জন্যই সাধারণত এই মোজ হার্ডনেস স্কেলটা ইউজ করা হয়। এবার ওটাই দেখো হার্ডনেস স্কেলের অবজারভেশন কি সেটাই এই স্লাইডটায় লেখা আছে। ট্যাল্ক যদি হয় মোজ হার্ডনেস হচ্ছে 1, ভেরি ইজিলি স্ক্র্যাচড বাই দ্য ফিঙ্গারনেল, হ্যাজ এ গ্রিজি ফিল। ঠিক আছে, মানে একটা তেলতেলে বা চ্যাটচ্যাটে ভাব থাকবে আর নখ দিয়ে সহজেই ঘষা যাবে। তো এভাবে এখানে বলা আছে যে যত মোজ হার্ডনেসের ভ্যালুটা যত বাড়তে থাকবে, মোজ স্কেলে যত ভ্যালুটা বাড়তে থাকবে তত কিন্তু এই যে পদার্থটা সেটা তত শক্ত হবে। এবার দেখো যদি টোপাজকে দেখি 8 নম্বর যেটা, তারা কিন্তু স্ক্র্যাচেস গ্লাস ভেরি ইজিলি, মানে ও যদি কাঁচেও ঘষা হয় তাহলে কাঁচকে কেটে দেবে কিন্তু ওর কিছু হবে না। ডায়মন্ডেও তো দেখছো ইউজ এজ এ গ্লাস কাটার, মানে কাঁচ কাটতেই তো ডায়মন্ডের ব্যবহার। ঠিক আছে, সুতরাং আমরা এই মোজ এই স্কেলটা থেকে কি বুঝতে পারবো যে কার ভেতরকার কনস্টিটিউয়েন্ট কম্পোজিশন মুখ দেখিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট ক্রাউন গ্লাস। ক্রাউন গ্লাস কি হয় দেখো, ক্রাউন গ্লাস ইজ এ টাইপ অফ অপটিক্যাল গ্লাস ইউজড ইন লেন্সেস এন্ড আদার অপটিক্যাল কম্পোনেন্টস। মানে সাধারণত আমরা যে জিনিসটা ব্যবহার করি, যে আমরা কন্টাক্ট লেন্সেস চোখে পড়ি না, সেগুলো সাধারণত ক্রাউন গ্লাসেস দিয়েই তৈরি হয়, বা চশমার সামনের যে লেন্সটা সেটাও কিন্তু সাধারণত ক্রাউন গ্লাসেস দিয়েই তৈরি হয়। ইট হ্যাজ রিলেটিভলি লো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড লো ডিসপারশন। এবার দেখো আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানেটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে যে জিনিসটা যেখানে আছে আলোটা যখন তোমার কাছে আসবে তখন আলোটার পথটা পরিবর্তন হয়ে যাওয়া, যেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কনসেপ্ট। আর ডিসপারশনের কনসেপ্ট কি, ডিসপারশন হচ্ছে ধরো আমরা যে সূর্য থেকে বা যাই আলো দেখি ম্যাক্সিমামই সাদা আলো। আমরা একটা জিনিস কি জানি যে সাদা আলো 7টা আলোর সমষ্টি, ভিবজিওর আমরা ছোটবেলা থেকে পড়েছি। যার ডিসপারশনটা বেশি সে কি হবে দেখো এখানটায় বুঝতে পারবে, ওই গ্লাসের মধ্যে দিয়ে যদি সাদা আলো আসে দেখেছো বিভিন্ন রকমের আলোতে ভেঙে যাচ্ছে। যদি ডিসপারশনটা বেশি হতো তাহলে কিন্তু আলাদা 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 কালারে ওটা ভেঙে যেত, ফলে যার ওয়েভলেন্থ যেরকম সেরকম ভাবে আমরা চোখে দেখতে আমাদের অসুবিধা হতো। এবার কন্টাক্ট লেন্সের জন্য যদি এরকম হয় তাহলে তো আমরা অরিজিনাল জিনিস অরিজিনাল দেখতেই পাবো না, তাই না? ধরো কোনো একটা হলুদ জিনিস আছে বা সাদা জিনিস আছে, সেটা যদি ডিসপারশন যদি বেশি হয় তাহলে তো আমরা সেটাকে অন্যরকম কালারের দেখতে থাকবো বা দেখতে অসুবিধা হবে। সেই জন্যই এই ক্রাউন গ্লাসের ক্ষেত্রে কি হয়, ক্রাউন গ্লাসের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও কম হয় আর ডিসপারশন মানে এই যে বিচ্ছুরণ এটাও সাধারণত কম হয়। মানে সাদা আলো এলে সাদা আলোই আমাদের চোখে এসে পৌঁছাবে, 7টা আলোতে বর্ণালীতে বিশ্লিষ্ট হবে না। Crown glass is produced from alkali lime silicates containing approximately 10% potassium oxide and is one of the earliest low dispersion glasses. ঠিক আছে, অনেক আগে যখন চশমা প্রথম তৈরি হয় তখন এই লো ডিসপারশন গ্লাস হিসেবে এটাকেই সাধারণত ব্যবহার করা যেত। এটা বিরাট কিছু নয়, পটাশিয়াম অক্সাইডের 10% দিয়ে গ্লাসটা তৈরি করা হয় যাতে ডিসপারশনটা এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কম হয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হলে কি হবে, আমরা কোনো বস্তু যেখানে আছে তার থেকে অন্য অবস্থায় বস্তুটাকে দেখতে পাবো। ধরো আমার থেকে একটু দূরে আছে কিন্তু ওটাকে আমি আরো নিচে দেখতে পাবো। আর ধরো ডিসপারশন বেশি হলে কি হবে, ওটার অরিজিনাল কালারটা আমাদের চোখে আসবে। সেই জন্যই কিন্তু ক্রাউন গ্লাসেসটা তৈরি করা হয়েছে। নেক্সট হচ্ছে ম্যাসনরি মর্টার। এটা কি হয়, ইজ কম্পোজড অফ ওয়ান অর মোর সিমেন্টিয়াস মেটেরিয়াল, ফাইন ম্যাসন স্যান্ড এন্ড সাফিসিয়েন্ট ওয়াটার টু প্রডিউস এ ওয়ার্কেবল মিক্সচার। ঠিক আছে, ধরো বাড়ি যখন তৈরি করে তখন দুটো ইটের মাঝে যে জিনিসটা থাকে না, সেইটাকেই বলা হয় সাধারণত ম্যাসনরি মর্টার। ঠিক আছে, আমাদের এখানকার দেখবে মিস্ত্রিরা কি করে, খুব মানে মিহি বালিটাকে চায় আর সিমেন্ট দিয়ে ওটা তৈরি করে দেয়।
কিন্তু এটা মানে যদি প্রপারলি তোমাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে ম্যাসন স্যান্ড, ওটাও প্রচন্ড সূক্ষ্ম হয়, ওটা আর জল বা আদার যে সমস্ত অ্যাডহেসিভ জিনিসপত্র আছে সেগুলো দিয়ে কিন্তু ম্যাসনরি মর্টারটা তৈরি করা হয়। বুঝতে পেরেছো? তার মানে ম্যাসনরি মর্টার জিনিসটা কি, ধরো দুটো ইটের মাঝখানে ওই দুটোকে শক্ত করে ধরে রাখার জন্য যে পটিটা আমরা দিই সেটাকেই সাধারণত ম্যাসনরি মর্টার বলে। নেক্সট হচ্ছে সিলিকা জেল। সিলিকা জেল কি হয়, is also used to dry the air in industrial compressed air systems। ঠিক আছে, the silica gel absorbs moisture from the air। সিলিকা জেল এই টিউব গুলো না তোমরা অনেক কিছুতেই তুমি দেখতে পাবে। ধরো তোমার কাছে কোনো জুতো এলো বা অনলাইনে কোনো কিছু অর্ডার করলো, তার মধ্যে দেখবে সিলিকা জেলের একটা প্যাকেট রাখা আছে। কেন? কারণ যদি ধরো ওটা জলে ভিজেও যায় বা একটু জলও যদি ঢুকে যায় না, এই সিলিকা জেলটা ওই ময়েশ্চারটাকে বা এক্সেস ওয়াটারটাকে ওটাকে সোক করে নিতে পারে। সেই জন্য কি হয়, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেখানে যদি ওয়াটার ভেপার প্রচুর বেশি হয়ে যায়, সেখানে সিলিকা জেলের প্যাকেট বিভিন্ন জায়গায় রাখা থাকে, যাতে ওই ইয়েগুলো সিলিকা জেলের প্যাকেটগুলো এক্সেস যে ওয়াটার ভেপারটা ঘুরছে সেটাকে টেনে নিতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাসিড রেন। অ্যাসিড বৃষ্টিপাত কি হয়, is a rain or any other form of precipitation that is usually acidic, meaning that it has elevated levels of hydrogen ions, low pH, it can have harmful effects on plants, aquatic animals and historical monuments। ঠিক আছে, আমরা কয়েকদিন আগেই তো দেখলাম যে H2SO4 HNO3 এর অতিরিক্ত অ্যাসিড রেনের ফলে আসাতে আমাদের তাজমহলেও ক্ষয়ের সৃষ্টি হচ্ছিল। অ্যাসিড রেন জিনিসটা হচ্ছে সেই জিনিসটাই, মানে জলের যে সাধারণ বৃষ্টির জলের যে পিএইচ, সেটা পিএইচটা 7 নিচের দিকে যখন নামতে থাকে তখন সেটা অ্যাসিডিক হয়ে যায়। এবার সেটা যদি ধরো 3 বা 4 নেমে যায় তখন কি হয়, তখন সেই অ্যাসিডটা কিন্তু রিঅ্যাক্ট করতে থাকে, বা আমরা যদি অ্যাসিড রেনের বৃষ্টিতে ভিজিও তাহলে গায়ে কিন্তু সেই ফোস্কার মতো পড়ে যায়। তো এই ধরনের যে ঘটনা সেটাকেই বলা হয় অ্যাসিড রেন। এবার আমাদের গায়ে পড়লে আমরা না হয় ঢুকে যেতে পারবো, কিন্তু তাজমহলের গায়ে পড়লে তাজমহল তো আর ছুটে পালাতে পারবে না। তো সেই জন্য মনুমেন্টের গায়ে যতই পড়বে তত মনুমেন্টটাকে কিন্তু ক্ষয় করতে করতে থাকবে। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু ব্যাড ফর আওয়ার এনভায়রনমেন্ট। নেক্সট হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। হাত ভাঙলে পা ভাঙলে কোনো জিনিস নতুন তৈরি করলে আমরা সবাই ব্যবহার করে রেখেছি। কি হয় জিনিসটা, প্লাস্টার অফ প্যারিস ইজ ক্রিয়েটেড বাই হিটিং জিপসাম ক্রিস্টাল। এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। প্লাস্টার অফ প্যারিসের মেন কনস্টিটিউয়েন্ট কিন্তু জিপসাম ক্রিস্টাল। জিপসাম ক্রিস্টাল থেকে কিন্তু প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। A soft mineral made of calcium sulfate dihydrate, calcium sulfate dihydrate, calcium sulfate CSO4 dihydrate মানে হচ্ছে 2H2O। ঠিক আছে, দেখো নিচে পাশের বক্সে যে ইকুয়েশনটা করা আছে সেখানে দেখা যাচ্ছে, to turn them into dry powder, when it is mixed with water it reforms into a gypsum paste which is used as a building material for wall surfacing and fireproofing or for creating sculptures and other আর্টওয়ার্কস। প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার আশা করছি আমাকে এটা বলতে হবে না, সবাই আমরা কম বেশি প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার করে ফেলেছি। আমাদের হাতে ভাঙলে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেছি, বা ধরো কোনো মূর্তি তৈরিতে সেগুলোতেও প্লাস্টার অফ প্যারিস দেখে রেখেছি। জিনিসটা কি হয়, যখনই আমরা এই ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট এটাকে যখনই আমরা উচ্চ উষ্ণতায় রাখি তখন সেটা কি হয়ে যায়, 2CaSO4 H2O তে পরিণত হয়। CaSO4 মানে ক্যালসিয়াম সালফেট আর H2O টা হচ্ছে জলের। এবার এইটাই যে জিপসামের পেস্টে পরিণত হয়, এইটাই কিন্তু সাধারণত প্লাস্টার অফ প্যারিস হিসেবে আমরা কমার্শিয়ালি হোক বা হাউস হোল্ডের কাজে হোক ব্যবহার করে থাকি। ঠিক আছে, এন্ড লাস্ট আজকের দিনের শেষ জিনিস, ফিলিং এ বাল্ব with an inert gas such as argon or nitrogen slows down the evaporation of the tungsten filament compared to operating it in a vacuum। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস কি জানি, যে আমরা যখন বাল্ব টাল্ব লাগাই তার মাঝখানকার যে ফিলামেন্ট সেটা টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। এবার টাংস্টেন ধাতুটা যদি ধীরে ধীরে ক্ষয়ে না যায়, ক্ষয় হবে কখন, যখন ওর ভেতরে যে গ্যাসটা ফিল্ড আছে সেই গ্যাসটা ওই টাংস্টেন ধাতুটার সাথে রিঅ্যাক্ট করবে। এবার আমরা যদি এমন গ্যাস দ্বারা ওটাকে ফিল করতে পারি যাতে ওটা খুব কম রিঅ্যাক্ট করবে বা হয়তো রিঅ্যাক্টই করবে না, সেই ঘটনাটা এখানে বলা আছে। ওই ধরনের গ্যাসগুলোকেই বলা হয় সাধারণত নিষ্ক্রিয় গ্যাস। এরকম কি কি গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলোর তো কথা আমরা সবাই জানি। আর নাইট্রোজেনও সাধারণ অবস্থায় খুব কম রিঅ্যাক্ট করে, সেই জন্য নাইট্রোজেনও মাঝে মাঝে ওখানটায় ফিল করে দেওয়া হয় যাতে টাংস্টেনের ক্ষয়টা কম হয়, অনেক দিন পর্যন্ত আমরা বাল্বটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এই হয়ে গেল আজকের লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিকঠাক লেগেছে সবার? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা চলো, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ঠিক আছে, চলো বন্ধ করে দাও তোকে। ওকে স্যার, থ্যাংক ইউ।
আপনি হোস্ট, আপনাকেই বন্ধ করতে হবে।